তো বেশ ভালো আলোচনা হচ্ছে। তো আমি যে অংশটাতে ফোকাস করব সেটা হচ্ছে নজরদারি পুঁজিবাদ। নজরদারি পুঁজিবাদ বিষয়টা কি, এটা নিয়ে আমি একটু আলোকপাত করব। তো আজকে আমি যেটা বলবো সেটা আসলে আমি গ্রুপেও দিয়েছি 5টা বইয়ের আলোকে। আমি মনে করি যে এই বইগুলো আমাদের যদি সম্ভব হয় সবার পক্ষে একটু পড়ে নেওয়া দরকার, কারণ সম্পূর্ণ নতুন এবং ভিন্ন আঙ্গিকের চ্যালেঞ্জ আমাদের সামনে উপস্থিত হয়েছে। তো এই বিষয়গুলো জানলে হয়তো সামনের দিকের যে গণপ্রতিরোধ সেটা করাটা সহজ হবে। আমি একটু বইগুলির নামগুলো আগে বলে নেই, তারপরে সেটার আলোকে আমি বলবো। প্রথম বইটা হচ্ছে একজন রাশিয়ান লেখক, ওনার নাম হচ্ছে ইউজেনি মরোজভ। উনি একটা বই লিখেছেন, বইটার টাইটেল হচ্ছে দ্য নেট ডিলিউশন। খুবই বিখ্যাত একটা বই। এটার প্রেক্ষাপট মানে জিনিসটা হচ্ছে এরকম যে আপনাদের খেয়াল আছে কিনা 2011-12 দিকে ওই যে আরব স্প্রিং যখন হয়েছিল, এরপর আমরা দেখলাম যে টুইটার রেভলিউশন বলে একটা কথা আছে যে ইরানে নাকি টুইটার রেভলিউশন হয়েছে, কিন্তু আদতে আসলে এগুলোর ইম্প্যাক্ট কি ছিল সোসাইটির উপরে? এটা কি আমরা ফ্রিডম অথবা মুক্তি স্বাধীনতা এনেছে, নাকি আমাদের সোসাইটিকে আরো আসলে অন্ধকারের দিকে নিয়ে গেছে, স্বাধীনতাকে আরো হরণ করেছে? সেটা নিয়ে খুব চমৎকার একটা বই। তো ওনার ডিডাকশনটা হচ্ছে আসলে এই যে নেট ফ্রিডম বলে যে বিষয়টা আছে সেটা না, যত ইচ্ছে আপনাকে যদি এই ইনফরমেশন শেয়ার করতে বলা হয়, এটা আদতে যারা অথরিটারিয়ান রেজিম আছে, ফ্যাসিস্ট রেজিম আছে, তাদেরকে আসলে স্বাধীনতা হরণ করার জন্য আরো বেশি সহায়তা করে। দ্বিতীয় বইটা হচ্ছে একটু তাত্ত্বিক বই, কিন্তু এটা বর্তমানে যারা ডাটা সায়েন্স পড়ে, যারা অ্যালগোরিদম অথবা এআই নিয়ে পড়াশোনা করে, তাদেরকে এই বইটা পড়তে হয়। হার্ভার্ডের একজন কম্পিউটার সায়েন্সের প্রফেসর লরেন্স লেসিক 2006 সালে একটা থিওরি দিয়েছিলেন। উনি বলছেন যে কোড ইজ ইকুইভ্যালেন্ট টু ল, অথবা আপনি যদি এভাবে বলেন যে অ্যালগোরিদম ইজ ইকুইভ্যালেন্ট টু ল। এটাকে আমি একটু পরে এটা একটু ব্যাখ্যায় আসছি। 3 নম্বর খুব চমৎকার একটা বই, দুজন প্রফেসর ইয়েল ইউনিভার্সিটির, একজন হচ্ছে রিচার্ড এইচ টেলার, আরেকজন হচ্ছে কাস আর সানস্টেইন। ওনারা দুজনেই 2009 সালে ইকোনমিক্সে নোবেল প্রাইজ পেয়েছিলেন, এবং ওনাদের কাজটা ছিল একটা থিওরির উপর। সেই থিওরিটা হচ্ছে নাজিং থিওরি বলে, মানে এটা মূলত বিহেভিয়ারাল সায়েন্স। যারা এখানে যদি কেউ কম্পিউটার সায়েন্স পড়ে থাকেন অথবা ডাটা সায়েন্স পড়ে থাকেন, তারা একটু বুঝবেন যে এই নাজিং থিওরিটা মোটামুটি সব যে ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হয়। মানে এটা হচ্ছে এরকম যে আপনি একটু পরে কি করতে যাচ্ছেন, অথবা 1 বছর পরে, 6 মাস পরে, 3 মাস পরে আপনার বিহেভিয়ারটা কি হবে সেটা আগে থেকে প্রেডিকশন করা। সেই প্রেডিকশনটা কিসের বেসিসে হবে? ধরেন আপনার বিগত 20 বছরের ডাটা যখন আমরা অ্যানালাইসিস করব, তখন আমরা মোটামুটি বুঝতে পারবো যে আপনার আগামী 1 বছর, 10 বছর, 20 বছরে আপনার বিহেভিয়ারে কি হতে যাচ্ছে। এটা একটা সায়েন্টিফিক মেথড, বাট খুব মজার একটা মেথড। এটা সম্পর্কে আমি একটু করে বলবো কেন। কারণ পুরো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অথবা সাইবার স্পেসটা বর্তমানে আপনার আমার যে এই ডাটাগুলো নিয়ে এভাবে অ্যানালাইসিস করে এবং বোঝার চেষ্টা করে যে আপনি এই সাইবার স্পেসগুলোতে কী ধরনের আচরণ করব। তো এটা সেই নাজিং থিওরির বেসিসেই আসলে এটা নিয়ে আমি একটু আলোকপাত করব। আজকের যে ইয়াটা যে প্রপঞ্চটা সার্ভেলেন্স ক্যাপিটালিজম, সেটা নিয়ে সুজানা জুবফ খুব বিখ্যাত একটা বই লিখেছে। বইটার টাইটেলটা হচ্ছে দ্য এজ অফ সার্ভেলেন্স ক্যাপিটালিজম, সাবটাইটেল হচ্ছে দ্য ফাইট ফর আ হিউম্যান ফিউচার অ্যাট দ্য নিউ ফ্রন্টিয়ার অফ পাওয়ার। খেয়াল করেন, উনি শব্দগুলি ব্যবহার করেছে নিউ ফ্রন্টিয়ার অফ পাওয়ার। তার মানে এটার সাথে এক ধরনের ক্ষমতা চর্চার প্রশ্ন চলে আসছে। আমার দেশের বাড়ি কুমিল্লা, ওখানে একটা প্রভাব আছে, মোটামুটি সারা বাংলাদেশে একটা প্রভাব আছে। কিসের মধ্যে কি, পান্তাপাতে কি। মানে আপনার কাছে মনে হতে পারে যে সাইবার স্পেস, সেখানে আবার সার্ভেলেন্স করছে, সেটার সাথে আবার ক্যাপিটালিজমের সংজ্ঞা কি, মানে সংশ্লিষ্টতা কি, বা সেটা আবার কিভাবে ক্ষমতার প্রশ্নের সাথে জড়িত হয়ে যায়। ব্যাপারটা আসলে ওরকম, কিসের মধ্যে কি, পান্তাপাতে কি। আর লাস্ট যে বইটা, যেটা বইটার টাইটেলটাও খুব মজার, সেটা হচ্ছে বইটার টাইটেল হচ্ছে ওয়েপন্স অফ ম্যাথ ডিস্ট্রাকশন। আপনারা তো শুনেছেন ম্যাথ ডিস্ট্রাকশন, তাই না? আর ক্যাথি ওনিল একটা বই লিখেছেন ওয়েপন্স অফ ম্যাথ ডিস্ট্রাকশন। তার মানে অ্যালগোরিদম দিয়ে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে আপনার সোসাইটি
সোসাইটি বলতে আমি বোঝাচ্ছি আপনার সামাজিক চিন্তাভাবনা, রাজনীতি, অর্থনীতি, মূল্যবোধ এগুলিকে কীভাবে পাল্টে ফেলা যায় সেগুলো খুব মজার মজার কিছু উদাহরণ উনি এনেছেন এই বইয়ে। তো এই জন্য উনি লিখেছেন যে ওয়েপন্স অফ ম্যাথ ডিস্ট্রাকশন। এই বলে আমি আশা করি আগামী 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার বক্তব্যটা আমি শেষ করব। আচ্ছা, প্রথমে হচ্ছে যে সার্ভেলেন্স কথাটা যদি আপনি ধরেন এবং সার্ভেলেন্স ক্যাপিটালিজম যে জিনিসটা এভাবে বলি, এখানে ঘটনাটা কি ঘটেছে। বর্তমানে আমরা বলি যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগ, চতুর্থ শিল্প বিপ্লব। অনেকে বলছে যে চতুর্থ শিল্প বিপ্লব শেষ, এখন পঞ্চম শিল্প বিপ্লব চলে আসছে। এখন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শিল্প বিপ্লবের সাথে চতুর্থ অথবা পঞ্চম শিল্প বিপ্লবের গুণগত এবং মৌলিক পার্থক্যটা কি? আপনারা সবাই জানেন প্রথম শিল্প বিপ্লবটা ছিল যে বাষ্পীয় ইঞ্জিন, মানে একটা মেকানাইজড একটা বিষয়, এবং সেটা যখন অটোমেটেড হয়ে গেল সেটা হয়ে গেল দ্বিতীয় শিল্প বিপ্লব। এবং ম্যাথস আকারে যখন আপনার কি আচ্ছা ম্যাথস আকারে যখন এটা কি হলো প্রোডাকশনে গেল সেটা হয়ে গেল দ্বিতীয় শিল্প বিপ্লব। তৃতীয় শিল্প বিপ্লবটা হচ্ছে যে এটার সাথে যখন কম্পিউটারাইজেশন করা হলো, অটোমেশনের সাথে যখন কম্পিউটার এসে ইনসার্শন করা হলো সেটা হয়ে গেল তৃতীয় শিল্প বিপ্লব, যেটা মানে আপনি রিমোটলি আপনি এটাকে কি করতে পারেন, কমান্ড দিতে পারেন, সেটা হচ্ছে তৃতীয় শিল্প বিপ্লব। আর চতুর্থ শিল্প বিপ্লব যেটা, সেটা হচ্ছে যে মেশিন এখন নিজেই নিজের মতো করে কি করতে পারছে, অ্যানালাইসিস করতে পারে। কিসের বেসিসে? আপনার আমার থেকে ক্রমাগত বিভিন্ন ধরনের তথ্য এবং উপাত্ত নিয়ে, এবং যেটাকে আমরা বলছি বিগ ডেটা। আর পঞ্চম শিল্প বিপ্লব অনেকে বলছে যে এরপরে যেটা হবে কোবটস, মানে কো ওয়ার্কার রোবটস, মানে আমার কাজগুলো আসলে করে দিবে হচ্ছে রোবট, আমি বসে বসে খালি চিন্তা করবো, আমি শারীরিক কোনো কিছু করবো না। বাট সেটা পরে বিষয়, আপাতত চতুর্থ শিল্প বিপ্লবই থাকে। চতুর্থ শিল্প বিপ্লব জিনিসটাকে আরো যদি ভালোভাবে বুঝতে চাই, একটা জোকস বলি, তাহলে হয়তো আপনি জিনিসটাকে আরো ভালোভাবে বুঝতে পারবেন। হয়তো একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার ওয়ালেট পাচ্ছি না, দেরি করে ঘুম থেকে উঠলাম, এখন যেহেতু সরকারি অফিস মনে করেন যে 9টার সময় খোলা, আমাকে 8টার সময় ঘর থেকে বেরোতে হবে, ওয়ালেট পাচ্ছি না, কি বিপদ। আমি যদি 5 মিনিট পরে বের হই তার রাস্তায় জ্যাম লেগে যাবে। তো আমি গুগলে সার্চ দিলাম, গুগল ওয়্যার ইজ মাই ওয়ালেট। তো গুগল রিপ্লাই করলো, বিনিথ ইউর বেড ইউ ইডিয়ট, এই গাধা, তোমার বেডের নিচেই তো গুগল ওয়ালেটটা রয়ে গেছে। গুগল কিভাবে জানলো? মনে করেন আমার ওয়ালেটের মধ্যে একটা RFID ট্যাগ আছে, এই কারণে ওই যে ওইখান থেকে সংকেত যায়। ওই যে আপনারা যখন বিভিন্ন সুপার শপে যখন জিনিস কিনে বের হন, বাইরে থাকে না একটা স্ক্যানার থাকে না, ওটা যদি কেউ টাকা পেমেন্ট না করে যদি বের হয়, তাহলে ওটা ওই প্রোডাক্টের মধ্যে একটা RFID ট্যাগ থাকে, টিট টিট করে উঠবে, এর মানে হচ্ছে আপনি পেমেন্ট করেন নাই। ব্যাপারটা অনেকটা সেরকম। অথবা আপনার জামার এই ট্যাগের মধ্যে, বিদেশ থেকে যখন জামাগুলি কিনবেন দেখবেন ওই জামার ট্যাগের সাথে একটা RFID ট্যাগ থাকে। কেউ যদি না মানে টাকা পেমেন্ট না করে বের হয়ে যায়, সাথে সাথে ধরা পড়বে। এর মানে কি? এর মানে হচ্ছে আমার প্রতিটা মুহূর্ত আসলে আমার থেকে তথ্য নিয়ে কোথাও না কোথাও আপনার স্টোর হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লব। এবং আমার আপনার মেশিন নিজে থেকেই ডিসিশন নিচ্ছে যে কখন আমার সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে। মনে করেন আমি বাজার করে ফ্রিজের মধ্যে তরকারিটা মাছটা রেখে চলে গেছি, এগুলো অনেকদিন থেকে পচে গেছে, ফ্রিজ আমাকে SMS পাঠাচ্ছে, তোমার জিনিসপত্র তো পচে গেছে ফ্রিজের ভিতর। কেন? ফ্রিজের ভিতর সেন্সর আছে, ফ্রিজটা মনে করেন যে ইন্টারনেটের সাথে কানেক্টেড, আর আমি যেহেতু আমার স্মার্টফোনটা ইন্টারনেটের সাথে কানেক্টেড, সো এটা প্রোগ্রামিংটা সেভাবে করা যে ফ্রিজ বললো দেখো আমি কিন্তু সেন্সরে বুঝতে পারছি যে সামথিং ইজ রটিং, তুমি ফ্রিজটা খুলে দেখো। এবং এটা কিন্তু কোনো রূপকথা আমি আপনাকে বলছি না, এটা আসলে এই বর্তমানে এক্সিস্টিং টেকনোলজি। অথবা আরেকটা রূপক দিয়ে আমি পরে কথা চলে যাচ্ছি। মনে করেন আমার হাতে এই যে বাটখারা টাইপের একটা জিনিস, তাই না? এটা দেখতে 4 কোণাটা বাটখারা না, এটা উপর একটা গ্লাস আছে, এটা ডান পাশে উঁচু উঁচু কি বলে, এটাকে বাটন বলে। আমি চাপ দিলে এটার মধ্যে কি লাইট জ্বলে, এটার মধ্যে আঙ্গুল দিয়ে টেপাটেপি করলে হয় আপনার দরজার সামনে গাড়ি আসবে, অথবা আপনার বাসায় খাবার দিয়ে যাবে। আমি কি আপনাকে কোনো রূপকথা শোনাচ্ছি? না। কিন্তু একই গল্পটা আপনি যদি 60-এর দশকে অথবা 70-এর দশকে বেঁচে ছিল যে লোকটা, তাকে শোনান, তার কাছে কি রূপকথা মনে হবে? অবশ্যই রূপকথা মনে হবে। আমরা বলি যে উই আর লিভিং ইন দ্য এজ অফ ফেরি টেল, আমরা রূপকথার জগতে এখন বাস করছি অনেকটা তাই, কারণ টেকনোলজি আমাদেরকে এই জিনিসগুলো নিয়ে আসছে, কিন্তু আমাদের কাছে এটা রূপকথা না। কেন? কারণ আমরা টেকনোলজির সাথে বেড়ে উঠছি। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার চতুর্থ শিল্প বিপ্লব। এখন চতুর্থ শিল্প বিপ্লবে আসলে কি হচ্ছে, আমি আপনি এক একটা ডাটা সাবজেক্ট, এই শব্দটা মাথায় রাখবেন। আমার আপনার থেকে ক্রমান্বয়ে উপাত্ত নিয়ে নেওয়া হচ্ছে। কেন নিয়ে নেওয়া হচ্ছে সেটার কারণটাও আপনাকে বলি।
মনে করেন আমি একটা আজকে কোম্পানি খুললাম, বেবি ডায়াপারের কোম্পানি, ঠিক আছে। আমার লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশে আগামী 1 বছরের মধ্যে মোটামুটি মনে করেন $1 মিলিয়ন অথবা মনে করেন টাকা পরিমাণ সমপরিমাণ বেবি ডায়াপার কি করব, আমি সেল করব। আমি আদৌ এটা পারবো কিনা সেটা করার জন্য আমি আসলে কি করব? প্রথমত যে বাংলাদেশে আগামী 1 বছর কয়টা বেবি ডায়াপার সেল হবে সেটার হিসাবটা আমাকে বের করতে হবে, সেই মার্কেট অ্যানালাইসিসটা করতে হবে। সেই তথ্যটা আমি কই পাবো? সেই তথ্যটা আমি পাবো হচ্ছে ডায়াগনস্টিক সেন্টারে কয়েকটা মহিলা গর্ভবতী। সেই তথ্যটা পাবো আমি গুগল থেকে, যে কয়জন গুগলে বেবি প্রোডাক্ট স্পেশালি ডায়াপার সার্চ করতেছে। সেই তথ্যটা আমি পাবো স্বপ্ন আগরার স্টোরের ডাটাবেস থেকে, তাই না? সো এই আমি যদি এরকম ডিফারেন্ট ডাটা পয়েন্ট থেকে আমি যদি তথ্যগুলি নেই, এটা টেকনোলজি ভাষা বলে বিগ ডাটা, কিন্তু এগুলোকে যদি আমি একসাথে করি তাহলে কি আমার পক্ষে সম্ভব বোঝা যে আগামী 6 মাস পরে কয়টা বেবি বর্ন করবে সেটা একটু প্রেডিক্ট করা, এবং সেটার বেসিসে কয়টা, এবং দোকানদারদের থেকে আমি একটু ডাটা নিলাম যে দোকানদাররা আসলে কার দোকানে কোন প্রোডাক্টের কি ধরনের কি সাইজের বেবি ডায়াপার আপনার সেল হয়। যদি ম্যাচ করি তাহলে আমার পক্ষে আগামী 1 বছর বাংলাদেশে বেবি ডায়াপার কতটা সেল হবে সেটা বোঝা পসিবল, তাই না? আচ্ছা, তো এটা আমি শুধু বেবি ডায়াপার দিয়ে বললাম, তাহলে এটা আরো অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে কিনা? আচ্ছা, এখন প্রোডাক্টের থেকে সরে যদি আমি চিন্তা করি কে আগামী নির্বাচনে বিএনপি কে অথবা আওয়ামী লীগকে ভোট দিবে, একই পদ্ধতি বের করা পসিবল? কি মনে হয় আপনাদের? পসিবল। ফেসবুকের কাছ থেকে ডাটা নিব, বিভিন্ন ব্লগ পোস্ট যে কোম্পানিগুলো হোস্টিং করে তাদের থেকে ডাটা নিব, ভিডিও ইউটিউব ভিডিও যারা দেখে ইউটিউব থেকে আমি ডাটা নিব। তাহলে আমার তাহলে ইউটিউব আর ফেসবুক থেকে যদি আমি ডাটা নেই তাহলে কি বোঝা সম্ভব যে কয়জন বাংলাদেশে বিএনপির ভোটার আর কয়জন বাংলাদেশে আওয়ামী লীগের ভোটার বোঝা পসিবল, তাই না? লাইক অবশ্যই সবকিছুই আপনার শুধু এইটা না ভাই, ভুল জায়গায় লাইক দিয়ে ভুল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা কিন্তু অলরেডি এই দুনিয়ায় ঘটে গেছে। দুইটা উদাহরণ, ট্রাম্পে 2016 সালে আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশন আর 2017 সালে ইউকের ব্রেক্সিট ভোট। এই দুটো ক্ষেত্রে কিন্তু আপনারা একটা সফটওয়্যারের নাম শুনে থাকবেন, ক্যামব্রিজ অ্যানালাইটিকা, ঠিক আছে? আবার ওই যে ওই প্রভাবটা মনে করাই দিই, গ্রাম দেশের কিসের মধ্যে কি পান্তাপাতি কি, কোথায় ইলেকশন, কোথায় ট্রাম্প, আর কোথায় ক্যামব্রিজ অ্যানালাইটিকা সফটওয়্যার, এই তিনটা কিন্তু এক জায়গায় মিলে গেছে। কিভাবে? হুট করে একদিন সকালবেলা আমেরিকান ভোটাররা তাদের ফেসবুকে একটা পাইলো, একটা মেসেজ পাইলো যে আপনি যদি এই সার্ভেটা করেন তাহলে আপনাকে $5 দেওয়া হবে। এই সার্ভেটা করতে বড়জোর 5 থেকে 10 মিনিট সময় লাগবে। সার্ভের মধ্যে কি ছিল? আপনার নাম, আপনার বয়স, আপনার স্থায়ী ঠিকানা, আপনার বাবা মার নাম, আপনার ফোন নাম্বার, এই 5টা তথ্য ছিল। সো কোন একজন হ্যাকারকে জিজ্ঞেস করেন, অথবা আমাদের এই রুমে যদি কোনো একজন হ্যাকার থাকে তাকে জিজ্ঞেস করেন, মোটামুটি এই 5টা তথ্য যদি পাওয়া যায় তাহলে আপনার মোটামুটি সমস্ত অনলাইন প্রোফাইল হ্যাক করা পসিবল। তো এই তথ্যটা ক্যামব্রিজ অ্যানালাইটিকা সফটওয়্যার যে কোম্পানিটা চালায় তার কাছে চলে গেছে। তারা সেই তথ্য দিয়ে প্রায় 8 মিলিয়ন, প্রায় 80 লক্ষ আমেরিকান ভোটারের প্রোফাইল তৈরি করেছে। প্রোফাইল বলতে বোঝায় যে কে কোন মন মানসিকতার। এই তথ্যগুলো দিয়ে তাদের সমস্ত সোশ্যাল মিডিয়া প্রোফাইল কি করা হয়েছে, অ্যানালাইসিস করা হয়েছে। আর মনে করেন যে আমি পছন্দ করি হচ্ছে, আমি মনে করেন ডেমোক্রেট, আর তুষার ভাই হচ্ছে রিপাবলিকান, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, উল্টা, তাহলে আমি রিপাবলিকান, তুষার ভাই হচ্ছে ডেমোক্রেট। আচ্ছা, আপাতত ফর দ্য সেক অফ দ্য আর্গুমেন্ট। এখন আমার লক্ষ্যটা হচ্ছে যে আমাদের দুজনকেই ট্রাম্পকে ভোট দেওয়াতে হবে। তখন যেটা করলাম, তুষার ভাইয়ের SMS এ, তুষার ভাইয়ের ফেসবুক প্রোফাইলে এবং তুষার ভাইয়ের ইমেল আইডিতে, উনি যেহেতু ডেমোক্রেট তাই না, ওনার এখানে আমি পাঠাইলাম হচ্ছে হিলারি কত খারাপ এই ধরনের মেসেজ। হিলারির পাস্ট লাইফ কি ছিল, ক্লিনটন আর মনিকার মধ্যে কি হয়েছিল, এই ধরনের জিনিসপত্র ওনাকে পাঠাইলাম। আর আমি হচ্ছে রিপাবলিকান, আমার কাছে পাঠানো হইল ট্রাম্প কত মহান, ট্রাম্প জনসেবা করার জন্য কি কি কাজ করেছে। সেই দুজনকে কিন্তু দুইটা ভিন্ন কিউরেটেড কন্টেন্ট বলে এটাকে। এখানে যদি কেউ মিডিয়ার কেউ থাকেন তারা জানেন এটাকে আমরা বলি কিউরেটেড কন্টেন্ট, পরিচালনা করে পরিচর্যা করা কন্টেন্ট। হ্যাঁ,
দুইটা কন্টেন্ট কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধর্মের, কিন্তু রেজাল্ট কি? দুজনেই কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পকে ভোট দিতে পারি। সো ইউএসএ তে মূলত যেটা ইয়ে করে, ম্যাটার করে, একদল আছে ডেমোক্রেট, কেয়ামত হয়ে যাক তারা ডেমোক্রেটদের বাইরে ভোট দিবে না। আরেকদল হচ্ছে রিপাবলিকান, কেয়ামত হয়ে যাক রিপাবলিকানদের বাইরে ভোট দিবে না। আর এর মাঝখানে আছে সুইং ভোটার। মূলত এই ডিসাইডিং ফ্যাক্টরটা হচ্ছে এই সুইং ভোটাররা। সো এই ক্যামব্রিজ অ্যানালিটিকা সফটওয়্যারের মাধ্যমে এই ব্যক্তিগত তথ্য নিয়ে প্রায় 8 মিলিয়ন সুইং ভোটারের অ্যানালাইসিস করে তাদেরকে কিউরেটেড অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে এবং নির্বাচনের আগে এদের অধিকাংশই ট্রাম্পের পক্ষে জনসমর্থন হেলে পড়েছে এবং ফলাফল ডিজাস্টার আপনারা দেখলেন 2016 সালে। ঠিক সেম টেকনোলজিটা ইউকের ব্রেক্সিট ইলেকশনে কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। তার মানে এই যে অ্যালগরিদম, এই যে কারসাজি করে এখন কি নির্বাচনের ফলাফল পাল্টানো সম্ভব? হ্যাঁ সম্ভব। এটা অলরেডি দুনিয়াতে কি করা হয়েছে, প্রয়োগ করা হয়েছে। এখন এটার সাথে আমি এখন মেলাই নাজিং থিওরি। কেন এটা পসিবল হইল? একটা এটা আমি ওই যে টেইলর এবং সানস্টেনের যে বইটা নাজ, যেটা দিয়ে ওনারা আসলে এই আপনার ইকোনমিক্সে নোবেল প্রাইজ পাইলেন 2009 সালে, সেটা আমি বলি। টেকনোলজি কখনো নিউট্রাল না। টেকনোলজি অবশ্যই এটার পেছনে একটা উদ্দেশ্য আছে এবং এটাকে নানা উদ্দেশ্যে ব্যবহার করা যায়। একটা উদাহরণ দিয়ে বলি, যারা একটা শব্দ আছে সেটাকে আমরা বলি টেক রেগুলেশন অথবা টেকনো রেগুলেশন। টেকনোলজি দিয়ে আমি আপনাকে এমন ভাবে রেগুলেট করব যে আমি যেভাবে চাই আপনি সেভাবে বিহেভিয়ার করবেন, আচরণ করবেন। আমি আপনাকে ভয় দেখাবো না, ধাক্কা দিব না, জোর করবো না, কিছু করবো না, কিন্তু আমি এমন ভাবে পারিপার্শ্বিক ব্যাপারটা সাজাবো যে আমি ঠিক যেভাবে চাই মোস্ট প্রবাবলি আপনি সেভাবেই কি করবেন, আচরণ করবেন। এটার একটা উদাহরণ, আপনারা যখনই কোনো সুপার শপে যান, মনে করেন স্বপ্ন এবং আগোরা, পুরো সুপার শপটার ডিজাইন এমন ভাবে করা যে আপনি ম্যাক্সিমাম প্রোডাক্ট কিনে বের হবেন। কিভাবে? আমি প্রথমে যখন সুপার শপে যাই, প্রথমে কি থাকে? ক্যাশ কাউন্টার। কেন প্রথমে ক্যাশ কাউন্টারটা রাখে? কারণ ক্যাশ কাউন্টারের দিকে তাকালে আপনি দেখবেন লোকজন প্রোডাক্ট কিনতেছে। সো সিগমুন্ড ফ্রয়েড কি বলে গেছে? আমাদের মাইন্ডের 3টা স্তর, কনশাস, আনকনশাস আর সাবকনশাস। আমরা মূলত সাবকনশাস যে লেভেলটা, সেটা দ্বারাই কি হই, চালিত হই। সো ঢোকার মুখে যখন দেখলাম ক্যাশ কাউন্টারে আমি যখন দেখলাম ফ্লোরা আপা মনে করেন নতুন একটা প্রোডাক্ট কিনলো। ফ্লোরা আপা হচ্ছে আমার পরিচিত এই সার্কেলের একনিষ্ঠ কর্মী। আরে ফ্লোরা আপা তো এটা কিনছে, আমি যদি কনশাস মাইন্ডে নাও থাকে, আমার সাবকনশাস মাইন্ডে কিন্তু এটা ঢুকে গেল। আচ্ছা, ফ্লোরা আপা ওই জুসটা কিনলো, ওই চিপসটা কিনলো, ওই কসমেটিক্সটা কিনলো, ওই শাড়িটা কিনলো। তা আমি এরপরে ঢুকলাম সুপার শপে। সুপার শপে প্রথমেই সবার আগে কি ধরনের প্রোডাক্ট থাকে? সব লাক্সারি প্রোডাক্ট, পারফিউম, চকোলেটস, যেটা আপনার জীবনের নিড না। আর সবার শেষে থাকে হচ্ছে গ্রোসারি আইটেম, যেটা আমার দৈনন্দিন প্রয়োজন। সো সুপার শপটা যদি 10 মাইল লম্বাও হয়, আমি কিন্তু শেষ মাথায় যাব। কেন? আমার বাচ্চার জন্য দুধ ডিম কেনা লাগবে, মাছ কেনা লাগবে, চাল ডাল কেনা লাগবে। কিন্তু আমি যদি উল্টোটা করি, সবার শেষে যদি রাখি কসমেটিক্স আর প্রথমে যদি রাখি কি গ্রোসারি আইটেম, তাহলে আমি প্রথমে গ্রোসারি আইটেম কিনে হয়তো ক্যাশ কাউন্টারে ব্যাক করবো। আমি আর জিন্দেগিতে ওই পেছনের কিসে যাব না, ওই যে কসমেটিক্স আইটেমে যাব না। তো প্রথমবার মনে করেন যে আমার তো কসমেটিক্স আইটেম দরকার নাই, পারফিউম তো দরকার নাই, চকলেট দরকার নাই, আমি কিনলাম না। প্রথমবার এটা ক্রস করে মাঝখানে ধরেন যে বিভিন্ন থাকে না যে কিচেনের সামগ্রী, টুলস, সেগুলি পার করে আমি মাছ মাংস কিনে ফিরতেছি। আমি কিন্তু আবার সেকেন্ড টাইম এই কসমেটিক্সের সামনে দিয়ে ফিরতেছি, তাই না? তো যারা এখানে ওই যে স্ট্যাটিস্টিক্স করেছেন ইন্টারমিডিয়েটে অথবা অনার্সে, তা তো জানেন প্রবাবিলিটির অঙ্ক। আপনাকে যদি আমি একবারের জায়গায় 2বার ঘুরায় নিয়ে আসি কসমেটিক্সের সামনে, সেকেন্ড বার চান্স বেশি না আপনি কসমেটিক্স কিনে ফেলবেন, তাই না? হ্যাঁ, তাহলে ওই ব্যাপারটা ওরকমই ঘটে। মনে করেন যে প্রথমবার কিনলেন, দেনো মনে করতেছেন না, পরের বার আসার সময় কিনেই ফেলি একটা ছোটখাটো। আচ্ছা, আপনার বাজার শেষ, আপনি 500 টাকা 1000 টাকা নোটের বাজার কিন্তু অলরেডি করে ফেলছেন। আপনাকে আমি এখন চাইলেও কি করতে পারবো না, 500 টাকা 1000 টাকা 100 টাকা খরচ করতে পারবো না। আপনি ক্যাশ কাউন্টারে অলরেডি এসে হাজির হয়েছেন, বাট স্টিল আমি চাই আপনাকে আপনার পকেট থেকে আরো টাকা খসাবো। ক্যাশ কাউন্টারে সবসময় দেখবেন 5 টাকা 10 টাকা 15 টাকার প্রোডাক্ট থাকে। এটা কেন? ওই যে আমি 1000 টাকা নোট দিলাম,
ওই মহিলাটা অথবা ক্যাশ কাউন্টারে যিনি আছেন সেলস পারসন, উনি আমাকে কিছু ভাঙতি টাকা ইয়ে করলো, আমার নিজেরই তো টেন্ডেন্সি আছে, আমাকে যদি 5 টাকার কয়েন দেওয়া হয়, আমি এত কয়েন আমার ওয়ালেটে রাখতে চাই না, টুক করে আমি একটা 5 টাকার কিছু একটা কিনে ফেলি, তো ক্যাশ কাউন্টারে আপনার সামনে আসে না? এখন আপনি আমাকে বলেন পুরো সুপার শপটার ডিজাইন আমি এমনভাবে কি করলাম কিনা যে আপনি ম্যাক্সিমাম প্রোডাক্ট কিনে বের হবেন? এটাকেই আমরা বলি টেকনো রেগুলেশন। এখন কিভাবে সম্ভব হলো? আমি আপনাকে ভয় দেখিয়েছি? না। আপনাকে আমি প্রলুব্ধ করেছি? না। আপনাকে আমি জোর করেছি? না। কিন্তু আমি আপনার চারপাশে পারিপার্শ্বিকতা এমনভাবে সাজিয়েছি, আমি ঠিক যেভাবে চাই আপনি সেভাবে কি করবেন? বিহেভিয়ার করবেন। তাহলে এখন আমরা ব্যাক করি সাইবার স্পেস, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়ার প্রোডাক্টগুলো, সাইবার স্পেসের প্রোডাক্টগুলো, এমনকি যে স্মার্টফোন অথবা স্মার্ট ডিভাইসগুলো এমনভাবে ডিজাইন করা যে ওরা যেভাবে চায় আমরা ঠিক সেভাবেই কি করব? বিহেভ করব। আরেকটা উদাহরণ, ক্যামেরার সামনে ফ্রন্ট ক্যামেরা আসে বলেই মুখ পাউট করে ছবি তোলার প্রশ্ন আসে, না তো কিন্তু সেটা হয়তো না, অথবা সেলফি বিষয়টাও আসতো না। এখন সেলফি বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট। ঠিক আছে? তার মানে টেকনোলজি কখনো নিউট্রাল না। যখন ফেসবুক রিলস নতুন আনলো, আপনাকে বুঝতে হবে কেন আনলো সে। এটার পেছনে তার কোনো একটা ব্যবসায়িক উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য, সাংস্কৃতিক উদ্দেশ্য, সামাজিক উদ্দেশ্য অবশ্যই আছে। তার মানে এগুলো হচ্ছে এক একটা টুল আপনার আমার বিহেভিয়ারকে কি করার? নিয়ন্ত্রণ করা। এখন আসি আমি অথরিটারিয়ান রেজিমদের পক্ষে। অথরিটারিয়ান রেজিমরা কি করে? এই টুলসগুলো খুবই সার্থকভাবে আপনার কি করে? ব্যবহার করে। এখন আমি রেফার করি হচ্ছে ইউজিনি মরজাবের সেই বইটা, দ্য নেট ডিলিউশন। ইনি বলছেন যে রাশিয়া এবং চায়নার মতন গভর্নমেন্টরা ফেসবুক, টুইটার, ইউটিউব এগুলি খুব লাইক করে। ওরা এগুলোকে ব্যান না করে বরং চায় আপনি আরো বেশি বেশি তথ্য আপনি এখানে শেয়ার করেন। কেন? তাহলে আপনার নারী নক্ষত্র সরকার সবসময় জানবে। তার মানে আপনাকে যত বেশি এই বিষয়গুলো, এই টুলসগুলো, এই সোশ্যাল মিডিয়া অথবা এই প্ল্যাটফর্মগুলো ইউজ করতে দেওয়া হবে, আপনি আমি তত বেশি তথ্য দিতে পারবো। এর ফলে নজরদারি কাজটা আগের চেয়ে অনেক বেশি সহজ হয়ে যায়, অনেক বেশি সহজ হয়ে যায়। ঠিক আছে? তো তো এই কারণে উনি বললেন যে বর্তমানে অথরিটারিয়ান রেজিমরা চায় যে আপনি এই বিষয়গুলো ব্যবহার করেন। আপনাকে আরো বেশি বেশি কি করবে? মনে করেন তথ্য প্রযুক্তির উন্নয়ন, হ্যাঁ, চতুর্থ শিল্প বিপ্লবের বিকাশ, এগুলি বলে বলে আপনাকে অনেক এরকম প্রোডাক্ট হাতে ধরায় দেওয়া হবে, এবং এই প্রোডাক্টের পাল্লায় পড়ে এটা নাজিং এফেক্টের কারণে আমার বিহেভিয়ারে চেঞ্জ আসবে, এবং আমি নিজের থেকে কি দিয়ে দিব? তথ্য দিয়ে দিব। এটা একটা উদাহরণ। কোভিডের সময় 2020 সালের সেপ্টেম্বর না জানি অক্টোবরে, তখন তো সব লকডাউন, বাসা পরিষ্কার করতেছিলাম, হঠাৎ 25 না জানি 30 বছর আগের প্রিন্টেড এই ফটো অ্যালবাম খুঁজে পেলাম। এই থাকেন না যে বাসায় কোন একটা স্টোরে, তো ছবিগুলি দেখছিলাম আর মজা পাচ্ছিলাম। কেন? কারণ তখন আমার দাদা দাদি বেঁচে ছিল, বাবা মা ইয়াং ছিল, আমরা হচ্ছে লাদা বাচ্চা টাইপের। তো ছবিগুলো হঠাৎ করে চোখের সামনে আসলে তো মজাই লাগে দেখতে। হুট করে এই জিনিসটা আমার মাথায় আসছে, এই ছবিগুলি কিন্তু কখনো আমরা পোস্টার করে অথবা দড়িতে টানিয়ে দরজার সামনে রাখি নাই, অথবা বিল্ডিং এর সামনে রাখি নাই, বলি না যে দেখো এটা আমার ফ্যামিলি পিকচার। আমি কি কখনো এটা করছি? তাহলে আজকাল মনে করেন হানিমুন হলো, বার্থডে হলো, এই হলো সেই হলো, সাথে সাথেই তো আমরা চেক ইন দিয়ে দিই, সাথে সাথে তো ছবি দিয়ে দিই, তাই না? তো কি এমন ব্যাপারটা ঘটলো যে দ্য সেম ছবি 30 বছর আগে কনসিডার্ড হয়তো আমার খুবই পার্সোনাল ফ্যামিলি পিকচার, যেটা আমি কখনো মাথায় আসি নাই, অথবা কেউ এটাকে তখন কেউ যদি এই কাজটা করতো সেটা অসম্মান হতো না ওই সময়ের, কিন্তু সেই জিনিসটা এখন কিভাবে অ্যাকসেপ্টেড হয়ে গেল। তার মানে টেকনোলজি আমাদের এই বিহেভিয়ারকে কি করেছে? চেঞ্জ করেছে, যেটা আমরা বুঝতেও পারি নাই। তার মানে আমি যদি অথরিটারিয়ান রেজিম হই, তাহলে আমি তো খুশিতে বাকবাকুম, আরে না চাইতেই লোকজন কি দিয়ে দিচ্ছে? তথ্য দিয়ে দিচ্ছে। সাইমুম এখন কোথায়? রোমেল ভাই এখন কোথায়? হ্যাঁ, অথবা নাহিদ ভাই যে এখন কুড়িগ্রামে না থেকে এখানে বসা, নাহিদ তোকে আমি খুঁজে পাবো কিভাবে? তুলে ফেলবো কিভাবে? গুম করবো কিভাবে? ওই যে একটু আগে রোমেল ভাই এই যে একটা এই যে ফেসবুক পেজে একটা ছবি দিল, পাইছি তো নাহিদ ভাইকে। কিভাবে পাইলাম? ফেশিয়াল রিকগনিশন টেকনোলজি। নাহিদ ভাইয়ের চেহারা বিভিন্ন অ্যাঙ্গেল আছে, সেটা এই টেক প্ল্যাটফর্মের অ্যালগরিদম কন্টিনিউয়াসলি কি করতে পারে? স্ক্যান করতে পারে এবং মিলায় ফেলতে পারে, এবং এখানে তা প্রায় 100% কি অ্যাকুরেট। তা নাহিদ ভাইকে যদি আজকে রাতে গুম করতে হয়, তাহলে তো আমরা তো জানি নাহিদ ভাইয়ের লোকেশন কি, তাই না নাহিদ ভাই?
তার মানে হচ্ছে অথরিটেরিয়ান রেজিম এই যে এখন এই যে সার্ভেলেন্স টুলস গুলো আরো বহুমাত্রায় আমাদের জন্য কি করবে, সহজলভ্য করবে, ব্যবহার করবে। এটা শুধুমাত্র গুম করার ক্ষেত্রে না, এটা ইলেকশন রেজাল্ট পাল্টানোর ক্ষেত্রে, পাবলিক পারসেপশনকে প্রভাবিত করার ক্ষেত্রে। এই বছরই বিভিন্ন রিপোর্ট পাবলিশ হয়েছে কি, আজকাল আমরা শুনতে পাচ্ছি ইনফ্লুয়েন্সারদেরকে নাকি ইলেকশনের আগে ডিপ্লয় করা হয়েছিল পাবলিক পারসেপশন কি করার জন্য, চেঞ্জ করার জন্য। কি ভয়ানক কথাবার্তা! সারা বিশ্বে কিন্তু সেম সমস্যা। তার মানে আমি সোশ্যাল মিডিয়া অথবা টেক প্ল্যাটফর্মে, সাইবার স্পেসে যা দেখছি সেটা এক ধরনের, আমরা এটাকে বলি ফিল্টার বাবল। মানে ওই যে দেখেন না যে সাবানের পানি দিয়ে বুদবুদ তৈরি করে, ওই বুদবুদের ভিতর যেই তথ্য আছে সেটাই, এর বাইরে যে অন্য কোনো তথ্য থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, সেটা নাই। ঠিক আছে? এর ফলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে মনে করেন যেই লোকটা মনে করেন আয়ারল্যান্ডে বসে আছে, যেই লোকটা লন্ডনে বসে আছে, যেই লোকটা মনে করেন ইউএসএ কোন একটা কান্ট্রি সাইডে বসে আছে, সে প্যালেস্টাইন নিয়ে সত্যিকার তথ্য পাবে না। কঠিন। কেন? কারণ সে যাদেরকে লাইক করে, যাদেরকে অনুসরণ করে, তারা যেই মেন্টালিটি, তাকে সেই ধরনের তথ্যই এই অ্যালগরিদম আপনাকে শো করবে। এটা আরেকটা উদাহরণ দিয়ে বলি, ঈদে যখন কেনাকাটা করেন, জুতার দোকান অথবা কসমেটিক্স অথবা কাপড়ের দোকান, ক্রেডিট কার্ড দিয়ে আপনি যদি পেমেন্ট করেন, পরবর্তীতে মোবাইলে এসএমএস পান না, অন্যান্য জুতার প্রোডাক্টের এসএমএস, অন্য শপিং ব্র্যান্ডের এসএমএস। মানে কি? তার মানে আপনার এই তথ্যটা সেল হয়ে গেছে। যেহেতু আপনি এখন জুতা কিনছেন, অন্য কোম্পানিগুলো আপনাকে কি দেখাবে? জুতার প্রোডাক্টের অথবা কসমেটিক্সের অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে। হ্যাঁ, ঠিক আছে। রিয়েল এস্টেটের, তার মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের কিছু টাকা নিশ্চয়ই আছে, অথবা আপনার পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা পয়সা হয়তো আছে, সেই তথ্যটা রিয়েল এস্টেট আমাদের কাছে গেছে। ঠিক আছে? সো আপনাকে এর বাইরে কিন্তু অন্য তথ্য দেখতে দেওয়া হবে না, আপনাকে আমাকে কম্পার্টমেন্টালাইজড করে ফেলা। তার মানে এট দ্য সেম টাইম এই রুমে বসে আমাদের প্রত্যেকের কাছে কি আছে? মোবাইল ফোন আছে, আমরা সবাই মনে করেন সেম প্ল্যাটফর্ম ফেসবুকে কানেক্টেড, কিন্তু রোমেল ভাইকে যেই তথ্য দেখাবে ফেসবুক, আমাকে একই তথ্য দেখাবে না। এটা কি সুজানা জুবফ ওনার সার্ভেলেন্স ক্যাপিটাল এই বইতে সুন্দর করে বলেছেন যে আমরা একটা পরাবাস্তব জগতে আছি, যেখানে একই সময় বিভিন্ন রিয়েলিটি প্যারালালি কি করে, অবস্থান করে। কি ভয়ঙ্কর ব্যাপার! আপনি বলছেন না এটা সমাজ সুন্দর, সমাজে এটা হচ্ছে, রোমেল ভাই দেখতেছে আরেকটা ভিন্ন চিত্র, তুষার সারোয়ার ভাই দেখতেছে প্যালেস্টাইনের শিশুরা বম্বিং হয়ে মারা যাচ্ছে, ফ্লোরা আপা দেখতেছে যে বাংলাদেশে অমুক এক জায়গায় কবি সাহিত্যিকদের আসর বসেছে, নাটক দেখা হচ্ছে, উনি যেহেতু নাট্যাঙ্গ সাহিত্য সংস্কৃতি মিডিয়া জগতের লোকজন, হ্যাঁ, ওনাকে সেটা দেখাচ্ছে। আমি যেহেতু শিক্ষক মানুষ, আমাকে শিক্ষা সংক্রান্ত উপকরণ দেখাচ্ছে। ঠিক আছে? যার যা রুচি মতো, কিন্তু আমরা কিন্তু একই জায়গায় বসা। একই সাথে যদি আমাদেরকে ভিন্ন ভিন্ন বাস্তবতা উপস্থাপন করা হয় এবং আমরা যদি ভিন্ন ভিন্ন রিয়েলিটিতে থাকি, তাহলে কখনোই একটা সমাজে কি হবে না, গণ প্রতিরোধ গড়ে উঠবে না। মনে করেন আজকে নাহিদ ভাই কুড়িগ্রামে বসে একটা আন্দোলনের ডাক দিল, নাহিদ ভাইয়ের পোস্ট আমার কাছে কখনো পৌঁছাবেই না, কারণ ফেসবুকের অ্যালগরিদম সেটা আমাকে পৌঁছে দিবে না। ফেসবুকের অ্যালগরিদম আমাকে দেখাবে যে ও একটা কনফারেন্স, কেন আমি শিক্ষক, উনি রাজনৈতিক দল করে, ওনাকে রাজনৈতিক দল সংক্রান্ত কোনো একটা কন্টেন্ট হতে দেখাবে। নাহিদ ভাইয়ের ওভারঅল মেসেজটা থাকবে না। কেন? কারণ আমরা তো এখানে এরকম ফিজিক্যাল স্পেসে নাই, আমরা সুসানা জুবফের মতে সমান্তরাল পরাবাস্তবতার যুগে বসবাস করছি। সেকেন্ড যেটা সার্ভেলেন্স ক্যাপিটালিজম নিয়ে আরো যেটা বলে আমি আজকে শেষ করব। ক্যাপিটালিজম কথাটা কেন আসতেছে সার্ভেলেন্সের সাথে? দুনিয়ার শুরু থেকে, আদি থেকেই সার্ভেলেন্স হয়ে আসছে। সার্ভেলেন্স কিন্তু নতুন কোনো বিষয় না। তাহলে বর্তমান সার্ভেলেন্সের সাথে আগের সার্ভেলেন্সের পার্থক্যটা কি? আগের সার্ভেলেন্সটা হচ্ছে রিয়েল টাইম, মানে টার্গেট করে ওনাকে সার্ভেল করা দরকার, ওনার সম্পর্কে তথ্য নেওয়া দরকার, তাই আমি নিচ্ছি। একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে, যে মনে করেন উনি একজন মনে করেন বিদ্রোহী নেতা অথবা সমাজ সংস্কারক, ওনার গতিবিধি কি করা দরকার? পর্যবেক্ষণ করা দরকার। কিন্তু বর্তমানে সার্ভেলেন্সটা ভিন্ন ধরনের। এটাকে সুজানা জুবফ বলছে সার্ভেলেন্স, যাকে বলছে সার্ভেলেন্স সারপ্লাস। এটাকে আরেকটা নাম উনি দিয়েছেন, বিহেভিয়ারাল সারপ্লাস।
শব্দটা মনে রাখবেন, বিহেভিয়ারিয়াল সারপ্লাস মানে কি? আমি কই যাই, কি করি, কি খাই, ঘুমাই, আমার ওয়াইফকে নিয়ে কোথায় আমি ঘুরতে যাই, আমার বাবা মা অথবা এদেরকে নিয়ে কি বই কিনে দেই, আমার বাচ্চাকে নিয়ে কোথায় আমি বেড়াতে নিয়ে যাই, এই সমস্ত তথ্য কি করে যাচ্ছে? ওরা সার্ভেলেন্স করছে এবং স্টোর করে নিয়ে যাচ্ছে। কিন্তু যারা স্টোর করছে তারা জানে না যে বর্তমানে এই তথ্যটা দিয়ে কি হবে, বাট ভবিষ্যতে এটা ব্যবহার করা যাবে। তুষার ভাই কোন দোকানে গেল কোন শার্টটা কেনার জন্য, এই তথ্যটা মনে করেন স্টোর করে রাখলো, এখনই দরকার নাই, কিন্তু মনে করেন আগামী ঈদে তো কোন একটা কাপড়ের ব্র্যান্ডের কোম্পানিতে বলতে পারে, আচ্ছা কারা কারা এরকম মনে করেন বুশ শার্ট পরে তাদের তালিকা দাও। মনে করেন তুষার ভাই বুশ শার্ট পরে অথবা হাফ হাতা শার্ট পরে এবং চেকের শার্ট পরে, তো মনে করেন যে ওই কোম্পানি বলে যে বাংলাদেশে যারা যারা চেকের শার্ট পরে, এটা কখন হচ্ছে? ভবিষ্যতে, যে মনে করেন আগামী রোজার ঈদের আগে, ঠিক আছে, তারা বলো। তো তখন এই যে সোশ্যাল মিডিয়া অথবা এই টেক প্ল্যাটফর্ম গুলো বলো, এই আমার স্টোরেজে তো তথ্য আছে, এই না তথ্য। তার মানে এখন আমার বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধে সার্ভেলেন্সটা হচ্ছে কোনো উদ্দেশ্য ছাড়াই, তথ্য নিয়ে রাখি, স্টোর করে রাখি, ভবিষ্যতে এটা বেচবো। এটার সাথে কি পুঁজিবাদের মিল পান? সঞ্চয় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত, বুঝতেছেন তো এবার? তার মানে ধরেন সোভিয়েত আমলের যে সার্ভেলেন্স গুলি হতো অথবা এর আগে অথবা এই প্রাগৈতিক হাসিক আমলে যে সার্ভেলেন্স গুলি হতো সেটার সাথে গুণগত পার্থক্য হচ্ছে এখন সার্ভেলেন্স হচ্ছে উইদাউট এনি রিজন, ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা হচ্ছে আপনার আমার তথ্য, যেটা ভবিষ্যতে তারা বিক্রি করবে নানা কারণে, সাংস্কৃতিক কারণে, রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে অথবা নানা ধরনের কারণে। এটাকেই সুজানা বুফফ বলছে বিহেভিয়ারিয়াল সারপ্লাস, এবং এটার উপর ভিত্তি করেই উনি এই বইটা লিখেছেন দ্য সার্ভেলেন্স ক্যাপিটালিজম। তার মানে আপনার আমার ডাটা এখন হয়ে গেছে স্বর্ণ অথবা অয়েলের চাইতেও মহামূল্যবান বস্তু, যেটা দিয়ে পুরো দুনিয়াটাকে কি করে ফেলা যায়? পাল্টে ফেলা যায়। এবং এটা একটা নতুন ধরনের পুঁজিবাদ। পুঁজিবাদ যেমন আরো মোর আরো চাই, এই টেক প্ল্যাটফর্ম গুলিও আমার আপনার তথ্য আরো চাই, এটা তারা সঞ্চয় করে রাখছে। কিভাবে? একই সেম সময় আপনাকে আমাকে একটা পরাবাস্তব দুনিয়ায়, সমান্তরাল পরাবাস্তব দুনিয়ায় রেখে তারপরে এটা করে যাচ্ছে। সর্বোপরি আমি শেষ করছি এটা বলে, এগুলি কেন সম্ভব হয়েছে? কারণ অ্যালগোরিদমের মাধ্যমে, অ্যালগোরিদম অ্যানালাইসিস করে এগুলি, এই তথ্যগুলি কারা কালেক্ট করে? মানুষ না, অ্যালগোরিদমকে সেট করে দেওয়া হয়েছে, যারাই লিখবে চেক শার্ট তাদের ডাটা কি করে ফেলো? স্টোর করে ফেলো। যারাই লিখবে ফিলিস্তিন তাদের পোস্ট রেস্ট্রিক্ট করে ফেলো। যারাই লিখবে সরকার নিপাত যাক তাদের পোস্টের স্ক্রিনশট তুলে রাখো। এটা কোনো হিউম্যান বিং করে না, এটা অটোমেটিক্যালি সফটওয়্যার করে। ওই যে কি দিয়ে নির্দিষ্ট কিছু শব্দ অথবা কিওয়ার্ড যেটাকে বলে, এটা অ্যালগরিদমের ভাষায় বলে ক্লাসিফায়ার, যে বাংলাদেশের থেকে আসা ডাটা ট্রাফিকে যতজন লিখবে টেরোরিজম, যতজন লিখবে প্যালেস্টাইন, যতজন লিখবে তালেবান, সমস্ত পোস্টগুলো কি হয়ে যাবে? অটোমেটিক্যালি স্ক্রিনশট উঠে যাবে এবং অটোমেটিক্যালি ফ্ল্যাগ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবেই আসলে করা হচ্ছে। তার মানে ওয়েপন্স অফ ম্যাথ ডিস্ট্রাকশন, ম্যাথ দিয়ে, অ্যালগরিদম দিয়ে পুরো একটা সমাজকে দমায় রাখার কার্যকরী ব্যবস্থা বর্তমানে আছে। এখন আমরা এই পুঁজিবাদকে কিভাবে মোকাবেলা করব আমি জানি না, কারণ এখানে আসলে আমাদের বিহেভিয়ারে চেঞ্জ ঘটে গেছে। কেউ চাক বা না চাক আমরা নিজেরাই কি দিয়ে দেই? তথ্য দিয়ে দেই। কে বলতেও হয় না, ভলান্টারিলি। আপনারা একটা শব্দ হয়তো শুনে থাকবেন, OSINT, ওপেন সোর্স ইন্টেলিজেন্স, যারা আজকাল এগুলো নিয়ে পড়াশোনা করেন, যে এগুলোকে বলা হয় যে পাবলিক নিজে নিজেই অনেক ডাটা দিয়ে দেয়, তাই আর কষ্ট করে এখন আর ভাড়াটে গোয়েন্দা রাখার কোনো দরকার নাই। সোশ্যাল মিডিয়া যথেষ্ট আপনার আমার বিরুদ্ধে নজরদারি করার জন্য। এবং কোম্পানিগুলো আর কষ্ট করে মাঠ পর্যায়ে কি করতে হবে না, মার্কেট অ্যানালাইসিস করতে হবে না। ওই ফেসবুক থেকে, ইউটিউব থেকে, জিমেল থেকে, তারপর হোয়াটসঅ্যাপ মেসেজ, এগুলো থেকেই ওরা তথ্য পেয়ে যাবে যে নেক্সট মার্কেটে এই প্রোডাক্টের চাহিদা কতটুকু, এবং এই সঞ্চয় বাড়ছে। ওরা জানে না এই ট্রিলিয়ন জিলিয়ন গিগাবাইটের তথ্য ভবিষ্যতে কি কারণে ব্যবহার করা হবে, কিন্তু তারা স্টোর করে রাখতেছে। এবং এই পুঁজিবাদকে আমরা কিভাবে মোকাবেলা করবো, এটা কি নৈতিক কিনা না অনৈতিক? আমার পার্সোনাল ভিউ হচ্ছে এটা সম্পূর্ণ অনৈতিক। আমার অনুমতি ছাড়া, আমাকে না জানিয়ে, বিনাইনলি, ওপেকলি আমার তথ্য নিয়ে তারা আমার বিরুদ্ধে কি করছে? নানা ধরনের ব্যবসা করছে,
আমার বিরুদ্ধে এটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, আমার সংস্কৃতিকে বদলে দিচ্ছে, আমাকে একটা লিমিটেড ইনফরমেশনের মধ্যে রেখে দিচ্ছে, বাইরের ইনফরমেশন যাদের দিচ্ছে না, এটা আমার বিরুদ্ধে অন্যায় করছে, আমার মানবাধিকারকে লঙ্ঘন করছে, আমাকে যখন নির্যাতিত নিপীড়ন করছে, কাউকে অন্যদেরকে সেটা জানাতে দিচ্ছে না। সর্বোপরি আমি যে সবার সাথে একটা গ্রেটার কনসেনসাস তৈরি করবো, ঐক্য গড়ে তুলবো, সেটা আমাকে হতে দিচ্ছে না। তার মানে ডিভাইড অ্যান্ড রুলের জন্য এটা কার্যকরী একটা পন্থা। এর মধ্যে থেকে এই কোম্পানিগুলো, টেক প্ল্যাটফর্মগুলো এনর্মাসলি শুধু রিচ না, পলিটিক্যালি, সোশ্যালি একটা এত শক্তিশালী পর্যায়ে চলে গেছে যে তারা এখন একটা সুডো গভর্নমেন্ট অথবা প্যারালাল গভর্নমেন্ট হিসেবে গ্লোবালি এক্সিস্ট করে, এবং সবই এই সার্ভিলেন্স ক্যাপিটালিজম অথবা নজরদারির পুঁজিবাদের কারণে। এই বলে আমি থামবো, এখন ফ্লোর ওপেন, আপনাদের মন্তব্য শুনতে চাই, জীবন থেকে নেওয়া গল্পগুলো শুনতে চাই যে সার্ভিলেন্স ক্যাপিটালিজম সংক্রান্ত। ধন্যবাদ। এখন ফ্লোর ওপেন, আমরা সবাই মতামত, প্রশ্ন ইত্যাদি যে কোনো কিছু মন্তব্য। এখানে আসলে সম্পদের ধারণা কিন্তু নতুন ধরনের রূপ নিচ্ছে, মানে আগের যে সম্পদের ধারণা এটাও মৌলিকভাবে চেঞ্জ হয়ে গেছে। যেমন এইখানে ও বলছিল যে ডাটার কথা, এই ডাটাগুলি তো সুজানা যোজক খুব মজার কথা বলছে যে গুগল আপনাকে সার্চ, মানে আপনি গুগল সার্চ করেন না, আপনি গুগল আপনাকে সার্চ করে। আপনি যখন ক্লিক করেন কোনো কিছু, এটা আসলে আপনি সার্চ করেন না, গুগল আপনাকে সার্চ করে, কারণ তার ডাটাগুলি প্রসেসিং হয়ে চলে যাচ্ছে। এই ডাটার মালিক কি, এই মালিকানার প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, কারণ এই ডাটার মধ্য দিয়ে সে নতুন ক্যাপিটাল তৈরি করতেছে, বিজ্ঞাপন এবং অনেক ধরনের ব্যবসা পলিসি এগুলো ঠিক করছে। এই ডাটাগুলি তো আমি আপনি দিচ্ছি, কিন্তু তার মানে ডাটার মালিক কে? এটা কি গুগল নাকি আমি? মানে গুগল কেন হবে? সার্চ তো আমি করতেছি, মানে গুগল আমার সাথে চুক্তিও করে নাই, কিন্তু এই ডাটার মালিক কে হবে? মানে এটা নিয়ে ফান্ডামেন্টাল তর্ক শুরু হয়েছে যে সুচনা যোজক এই প্রশ্ন করছে যে এই ডাটার মালিক কি? এটা কি কর্পোরেশনগুলি মালিক হতে পারে? তাদের রাইট আছে? কারণ এই ডাটা কিন্তু সম্পদ, নতুন সম্পদ। কারণ এই ডাটার বেসিসে উদাহরণ আছে যে মটোরোলা, তারপর বড় বড় কোম্পানিগুলি তাদের নতুন নতুন বিজনেস পলিসি এবং মডেল, পণ্যের মডেল কি হবে এবং তাদের সম্ভাব্য ক্রেতা কারা, এটার অ্যাসেসমেন্ট করে, এবং ওইভাবে তারা প্রচুর নতুন নতুন ব্যবসা তৈরি করছে এই ডাটার ভিত্তিতে। তাহলে ডাটা একটা পুঁজি, কিন্তু মানে পুঁজির আর একটা নতুন রূপ কিন্তু, ঠিক আছে? সেখানে সার্ভিলেন্স ক্যাপিটালিজমটা যে যুবক ব্যবহার করছে খুব কনসিয়াসলি, এবং সেখানে সে মানে প্রশ্ন করছে ডাটার মালিক কি, ফান্ডামেন্টাল। এবং সম্পদের ধারণা চেঞ্জ হচ্ছে, কিন্তু আগে যেরকম আমরা টাকাকে সম্পদ ভাবতাম, জমিকে সম্পদ ভাবতাম বা অন্য প্রপার্টি, কিন্তু এখানে একটা হাওয়ায় জিনিস মনে হচ্ছে ডাটা, যেটা আমরা সার্চ করতেছি, কিন্তু আমাদের সার্চিংটা কিন্তু আর আমাদের হাতে থাকছে না, এটাকে অন্য একটা ডাটায় রূপান্তর হচ্ছে এবং সম্পদের রূপান্তর হচ্ছে, এবং ওটা দিয়ে আরো নতুন সম্পদ তৈরি করছে। সুতরাং এই যে নতুন ক্যাপিটালিজম, এই আলাপগুলি আমাদের আশা সো ইনফরমেশন টেকনোলজির কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে যে বাবলটা ক্রিয়েট হয়েছে প্রত্যেকের, সেটা নিয়ে বলা হচ্ছিল। তা আমার প্রশ্ন হচ্ছে, ইনফরমেশন টেকনোলজি আসার আগে এই জিনিসটাকে একই ছিল না? প্রত্যেকটা মানুষ তার যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার, ব্যক্তিগত জীবনে যে 5টা কাছের বন্ধু, তাদের কথাই বিশ্বাস করতো, তাদের মতেই চলতো, এবং জগৎটা তো তার মধ্যে প্রত্যেকে সবসময় সীমাবদ্ধ ছিল। আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর আমল সেমভাবেই সবার পারসেপশন ডিফারেন্ট ছিল, মানে একই সাথেই যা চলছে, প্যারালাল ইউনিভার্সে সবাই থাকতো। আর একটা সিঙ্গেল ডিসকোর্স বিটিভির মতো হয়ে যায় না, যে সবাইকে একটাই ডিসকোর্স মানতে হবে। সবার তো পিক করে নিয়ে স্বাধীনতা থাকা উচিত যে আমি এটা পছন্দ করছি, আমি এটা করছি না, সেই মতো আমি ডেটাটা দেখতে যাচ্ছি। আর একটা যেটা কাউন্টার আর্গুমেন্ট, যে গুগল যে ডেটাটা নিয়ে নিচ্ছে, মানে এটা একটা বিনিময় প্রথা, কিন্তু গুগল বা ফেসবুক তার বিনিময়ে অনেক বেশি কিছু আমাদের দিচ্ছে, মানে বিনামূল্যেই আমরা মনে করছি তার মূল্য আমরা নিজেদের ডেটা দিয়ে চুকাচ্ছি, এবং কাউকে বাধ্য করা হচ্ছে না, কেউ যদি না চায় ইউজ করো না। সো এটা তো একটা আর্গুমেন্ট, সো এটুক রাখতে চাই। তো এই প্রশ্নটাই হচ্ছে গিয়ে গুগলের একজন সম্ভবত খুবই উপরের সারির একজন, গুগলের কি জানি, এরিক স্মিথ, উনি হচ্ছে গিয়ে খুবই উপরের সারির একজন মানে
তো উনারে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যে এইভাবে করতেছেন, উনি আবার বারবার বলতেছে আপনাদের পারমিশন নিয়ে এগুলো করা হচ্ছে, যে আমরা যখন অ্যাকসেপ্ট বাটন ক্লিক করি তখন আমরা আসলে পারমিশন দিচ্ছি। তো ওইটা সূচনা যুবফ্রেও হচ্ছে প্রশ্ন করা হয়েছিল যে এটা তো পারমিশন নিয়ে হচ্ছে। সূচনা যুবফ্রে এটা বলছিল যে পারমিশনটা কিন্তু বাইনারি, মানে হচ্ছে আপনি হয় পারমিশন দিবেন অথবা দিবেন না। এখন আমাদের হচ্ছে কি আমাদের অপশন কিন্তু দুইটাই, আমরা যদি পারমিশন দিই তাহলে হচ্ছে কি আমরা এই ফিচারগুলো মানে ফ্যাসিলিটিগুলো নিতে পারবো অথবা পারবো না। তো আরেকটা জিনিস যেটা উনি বলতেছিল যে এরিক স্মিথ যিনি বলতেছিল যে এটা আসলে আমাদের ওই প্রাইভেসি পলিসি আছে, কিন্তু সুমনা বলতেছে এটা হচ্ছে কি আসলে প্রাইভেসি পলিসি না, এখানে ওরা ডাটা রিটেইন করে ধরে রাখে এবং এটা হচ্ছে কি অনেক বেশি সার্ভেলেন্স পলিসি এবং এটারে ইউজ করা হয় এবং এটা নতুন একটা মার্কেট প্লেসে এটা বিক্রি করা হয় এই ডাটাগুলা আমার পারমিশন ছাড়াই। যেটা হচ্ছে গিয়ে কি বলা যায়, ইভেন আমরা যখন হচ্ছে কি আমরা নর্মাল হচ্ছে কি কোনো একটা ওই যে ভাই যেটা বললো যে আমরা কোনো কিছু সার্চ করলে যেটা আমাদের কিন্তু বারবার ফেসবুক ওই প্রোডাক্টগুলো দেখায়, কারণ ওই প্রোডাক্টগুলোর জন্য তো সে হচ্ছে গিয়ে বুস্টিং নিছে কোনো একটা কোম্পানি থেকে। তো ওই কোম্পানিটা আসলে মানে হচ্ছে গিয়ে সে আসলে ইনকাম করতেছে, ওই কোম্পানির কাছে ডাটাগুলো বিক্রি করতেছে। তো এইগুলো আছে অনেক কিছু। আর আরেকটা মজার ইনফরমেশন হচ্ছে গিয়ে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে নিক কোর্ড্রি আর হচ্ছে গিয়ে উলসিস মেহিয়াস, এই দুইজন ভদ্রলোক হচ্ছে গিয়ে আরেকটা এটার আগায় নিয়ে যায় আরেকটা বই লিখছিল, মানে ওনারা আরেকটা বই লিখছে, এটা হচ্ছে কস্ট অফ কানেকশন, যেটা হচ্ছে গিয়ে ওনারা নতুন একটা আইডিয়া নিয়ে আসছে, সেটা হচ্ছে গিয়ে ডাটা কলোনিয়ালিজম। ওনারা বলতেছেন এই জিনিসগুলো হচ্ছে কি আসলে কলোনিয়ালিজমের নতুন ফর্ম, কারণ ডাটাটা মূল্যবান আমরা সবাই জানি এবং এই ডাটার মাধ্যমে হচ্ছে গিয়ে অনেক কিছু নিয়ন্ত্রণ করা যায়, যেটা হচ্ছে গিয়ে কিন্তু এই যে ডাটার মালিকানা হচ্ছে গিয়ে আমরা কেউ না বা সরকারও না, এটা হচ্ছে গিয়ে একটা কর্পোরেশন। এবং সূচনা যেভাবে এটা দেখাইছে হচ্ছে গিয়ে এটা সবগুলো যাচ্ছে আসলে 2-3টা কোম্পানির কাছে, এটা হচ্ছে গুগল, ফেসবুক, অ্যামাজন, এই টাইপের 3-4টা কোম্পানি। তাহলে এই যে মালিকানাটা একটা কর্পোরেশনের কাছে যাচ্ছে এবং তারা এটারে ইউজ করতেছে তাদের মতো করে। এবং আরেকটা জিনিস আমরা আগে জানতাম কলোনিয়ালিজমে যেটা হইতো যে একজন বাইরের শক্তি যে একটা দেশের হচ্ছে গিয়ে ভূমি দখল করতো, ল্যান্ড দখল করে সেখান থেকে র ম্যাটেরিয়ালগুলো দিয়ে করতো, এক্সট্রাক্ট করতো। এখন হচ্ছে কি যেটা হচ্ছে কি র ম্যাটেরিয়ালটা আসলে এই ডাটাগুলা এবং মানুষ হচ্ছে কি র ম্যাটেরিয়ালের সোর্স। তো এই অনেকগুলা বিষয় আছে, আমি আসলে গুছিয়ে কথা বলতে পারতেছি না। খুব 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 মানে ভালো মানে আসল জায়গায় ধরছেন। আমি জাস্ট প্রত্যেক ভাইয়ের দুইটা উত্তর দিচ্ছি। একটা হচ্ছে যে আপনি যখন ধরেন মোবাইল ফোনের নাম্বার নিলেন, আপনি তো চুক্তি করেন নাই যে আপনাকে সমস্ত কোম্পানিগুলি মেসেজ দিবে তাদের প্রোডাক্টের জন্য, এটাকে চুক্তি করছে কোম্পানি? আপনি তো কমিউনিকেশনের একটা করছে, চুক্তি করছে আপনি, কিন্তু ওরা পাঠাচ্ছে আপনার অনুমতি না নিয়ে, এটা তো ডিস্টার্বিং এবং এটা তো এথিক ভায়োলেন্স। এখন আপনি এটা রিড করতে পারেন, এটা তো আমার তো সুবিধা, আমি অনেক কিছু জানতেছি, আসলে তো আমি জানতে চাই না। রাইট না, আমি যে উদাহরণ দিলাম, সুসান জুজফ ওই প্রশ্নটা তুলছে যে ডাটা ধরেন আপনি গুগল সার্চ করতেছেন, কিন্তু এর মাধ্যমে এই ডাটাগুলি যে একটা কোম্পানির কাছে চলে যাচ্ছে, সরকার ভালো প্রশ্ন মনে করছে, আমি ভুলে গেছিলাম, এটা কয়েকটা কোম্পানির কাছে যাচ্ছে, কোম্পানি ডাটাগুলি নিয়ে সে কি টেরোরিস্ট ধরেন আরেকজনকে খুন করার কাজে লাগাবে না কি কাজে লাগাবে, আপনার তো কন্ট্রোল নাই। তাহলে আপনি বলতেছেন যে আপনি তো একটা সুবিধা পাচ্ছি, সুতরাং আমার এটা নিচ্ছে, মানে আপনার কোনো কনসার্ন নাই, এটা তো হতে পারে না, কারণ আমার ডাটা দিয়ে সে অনেক কিছু করতে পারে। ধরেন ইসরায়েলি কি বলা যায় শিশুদের হত্যার কাজেও লাগাইতে পারে, ঠিক আছে, মানে অনেক কাছেই লাগাইতে পারে। আমি যদি পলিটিক্যালি দেখেন, আর আপনার আসলে ব্যক্তির আপনি যেটা বলেন স্বাধীনতার কথা প্রশ্ন করলেন, এর আগেও আপনার আরেকদিন আলোচনা হয়েছিল আমাদের, আসলে এই সোশ্যাল মিডিয়াতে তো আপনার ব্যক্তি স্বাধীনতার ব্যাপারগুলি মানা হচ্ছে না। তো আপনি যে ফেসবুক ইউজ করতেছেন, আপনি তো আসলে স্বাধীন আকারে ইউজ করতে পারতেছেন না, আপনাকে লিমিটেড স্কোপ দিচ্ছে মাত্র। আমরা অ্যালগরিদমে আলাপ শুনলাম, ঠিক আছে, আপনি নানা ধরনের, ঠিক আছে, সুতরাং এখানে কোনো মানে আপনি যেটা ইন্ডিভিজুয়াল স্বাধীনতার কিন্তু এখানে কোনো স্কোপই নাই, কথা বলছেন, মানে এটা যেটা মানে আমরা তো খুব লিমিটেড, মানে আমরা একটা স্বাধীনতার যেই ফ্রেমিং আমাদেরকে দেখায় যে এটা অবাধ স্বাধীনতা, তার মধ্যে তো নাই।
মানে আমরা খুব লিমিটেড একটা স্কোপের মধ্যে বলে সুবিধার মধ্যে আছি। এবং অন্য দিক থেকে যদি দেখেন, মানে খেয়াল করেন, আমরা কিন্তু ওই আলোচনাটা করতেছি না যে ধরেন যখন প্রিন্ট মিডিয়ার যুগ ছিল বা টেলিভিশনের যুগ ছিল তখন আমাদের কি অবস্থা ছিল। আর আমরা কিন্তু স্পেসিফিকলি যে মানে আমরা কি আগে স্বাধীন ছিলাম বেশি নাকি এখন স্বাধীন, ওই তুলনামূলক আলোচনা করছি না। আমাদের আলোচনার আজকে লক্ষ্য কিন্তু যে সার্ভিলেন্স, এই নতুন টেকনোলজির মধ্যে সার্ভিলেন্সের কীভাবে হচ্ছে, হ্যাঁ, এইটার ব্যাপারে আলোচনা করছি। সুতরাং আপনার আলোচনাটা যদি যেটা করতে যাচ্ছেন সেটা হলো কম্পারেটিভ, যে আগে আমরা কীরকম ছিলাম, তারপরে যে সোশ্যাল মিডিয়া এসে আমাদের প্রিন্ট মিডিয়া এবং অন্যান্য মিডিয়া থেকে অনেক বেশি স্বাধীন। প্রাসঙ্গিক না যে আমাদের বর্তমান অবস্থাটা যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের অতীত একদম প্রস্তুত যুগ থেকে এখন পর্যন্ত যে একই অবস্থায় আছে, টেকনোলজিটা ইনভলভ হবে, মানে সেটার তো অনেকগুলো পজিটিভ দিক আছে, সেটা তো অন্য আলোচনা, কম্পারেটিভ আলোচনা, সেই আলোচনা আজকে আমরা করতেছি না। সুজানা জুবফ, এই যে সম্মতির প্রশ্নটা নিয়ে ধন্যবাদ আপনি আনার জন্য। এটা সম্মতি, আপনি যদি আইনগতভাবে দেখেন, সম্মতি নিয়ে এগুলি সব করা হচ্ছে। কিভাবে? আমি যেই মুহূর্তে এই প্রোফাইলগুলো খুলছি, ওদের কমিউনিটি স্ট্যান্ডার্ড, ওদের রুলস রেগুলেশনস, যেটা হয়তো 100, 200, 300 পাতা লম্বা, সেগুলোকে মেনেই কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে হচ্ছে। সো আপনি যদি তাকে লিগালি চ্যালেঞ্জ করেন, লিগালি চ্যালেঞ্জ করে পারবেন না, কারণ প্রথমেই তার সাথে আপনার একটা কন্ট্রাক্ট হয়ে আছে। সে বলেছে যে আমার ইউজার এক্সপিরিয়েন্সকে ডেভেলপ করার জন্য আমি তথ্যগুলো নিচ্ছি। এটা হচ্ছে টেকনিক্যাল ভাষা, কিন্তু এটা ভিতর দিয়ে যে কত কিছু নিয়ে নিচ্ছি সেটা তো আপনি বুঝতে পারছি। কিন্তু এখানে একটা মরাল প্রশ্ন তোলা হয়েছে, এই সম্মতিটা কি আসলেই ফ্রি কনসেন্ট কিনা, এবং এই সম্মতিটা আসলে ইনফর্মড কনসেন্ট কিনা। আমি দুটো প্রবঞ্চ ব্যবহার করছি, একটা হচ্ছে ফ্রি কনসেন্ট আর একটা হচ্ছে ইনফর্মড কনসেন্ট। কিরকম? আর একটা উদাহরণ দিয়ে বলি। আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি যখন ফেসবুকটা খোলেন অথবা সোশ্যাল মিডিয়াটা খোলেন, এক বসাতে অ্যাট এ টাইম কয়টা পোস্ট পড়েন? 10টা, 20টা, 30টা, 40টা? এক বসাতে 100টা কেউ পড়েন? আমি নিজে 20টা অথবা 10টা থেকে 20টা হায়েস্ট, এর বেশি পোস্ট পড়ি না। কিন্তু এই পোস্টগুলো পড়েই আমি দুনিয়া, আখিরাত, মারেফাত, তরিকত, হাকিকাত, হ্যাঁ, স্বর্গ, মর্ত, নরক সব কিছু নিয়ে কি করে ফেলি? ডিসিশন নিয়ে ফেলি। ডিসিশন নিয়ে আমি আবার একটা আমি এটাকে মজা করে বলি, পাল্টা স্ট্যাটাস প্রসব করি। এটা রিয়াকশনারি অলওয়েজ। সেটা আবার 10 জনকে মনে করেন ট্রিগার করে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমার যে সিদ্ধান্ত নেওয়া, এটা আসলে বিবেচনা প্রসূত সবসময় না, এবং ইনফর্ম কনসেন্ট তো নাই। মানে আমি আসল ঘটনাটা না জেনেই কিন্তু এটা দিয়ে দিচ্ছি, এবং এটা পরবর্তীতে অন্য কাছে অন্যভাবে রেপ্লিকেট হচ্ছে। তো আমার এই যে কনসেন্ট নেওয়াটা, এই পুরো বিষয়টাকেই আসলে এই সুজানা জুবফ থেকে শুরু করে এই যে আপনার সার্ভেলেন্স কলোনিয়ালিজম, ওনারা এই প্রশ্নটা তুলেছেন যে আমাকে আসলে একটা কলোনিয়াল সেটেলমেন্টের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এখানে আমাকে অ্যাগ্রি না করা ছাড়া উপায় নেই। ভালো করে খেয়াল করে রাখেন, আপনি অ্যাগ্রি না করে কোনোভাবেই পারবেন না, কারণ সিস্টেমটাই এভাবে কি করে নেওয়া হয়েছে, তৈরি করে নেওয়া হয়েছে। সো এই পুরো জিনিসটা থেকে আমরা বের হয়ে আসতে যাচ্ছি যে না, টেক প্ল্যাটফর্ম বলেন আর এই জায়ান্টগুলো বলেন, তাদেরকে কোনোভাবেই তাদের মতো করে এই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো তৈরি করতে দেওয়া যাবে না, যেটা কিছুটা আছে ইউরোপিয়ান ইউনিয়নে, বাট ওরা পুরোপুরি সফল হয় নাই। ওরা শুধু ওই যে আপনাকে শুধু অ্যাডভাইস যেটা করে, আপনি যদি কোনো ওয়েবসাইট সার্চ করেন আপনাকে আগে থেকে ওয়ার্নিং দেবে, এখানে কুকিজ কালেক্ট করে, এর মানে হচ্ছে আপনার সমস্ত কিছু নিয়ে নেওয়া হয়। এখন আপনি নিজের দায়িত্বে গিয়ে সার্চ করেন, কিন্তু আপনাকে একটা ওয়ার্নিং দেওয়ার এইটুকু পর্যন্ত আসতে পারছে। কিন্তু করা যাবে না, এই ধরনের আসা সম্ভব না, কারণ এখানে ব্যবসা বাণিজ্য ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ভাইয়া যেটা বলছিলেন যে আগের প্রযুক্তির সাথে এখনকার প্রযুক্তির একটা মৌলিক পার্থক্যটা কি? আগের প্রযুক্তিতে আমরা ছিলাম রিসিভার, আপনি যখন রেডিও বলেন, টেলিভিশন বলেন, আমরা ছিলাম রিসিভিং এন্ড। আমি চাইলেই কমিউনিকেট করতে পারতাম না। আর এখন যেটাকে আসছে সেটাকে এরপরে আসলো কম্পিউটার, টেলিফোন, সেটা বোথ ওয়ে কমিউনিকেশন হইতো। আর এখন যে টেকনোলজি সেটাকে আমরা বলছি ডিসরাপটিভ টেকনোলজি, মানে সমস্ত কিছু তছনছ করে দিচ্ছে। শুধুমাত্র যে আমি আমার তথ্য প্রেরণ করতে পারছি তা না, আমি আমার মোবাইল ফোনটা দিয়ে যে কোনো জায়গায় যে কোনোভাবেই একটা ভিডিও লাইভ স্ট্রিমে যেতে পারছি। এখন আমি মনে করেন কোনোটা একটা জায়গায় মারামারি হচ্ছে, আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে জিনিসটাকে কী করতে পারি, লাইভ স্ট্রিমে
যেতে পারি, যেটা একই সময় 10 জনকে 10 রকমের রিয়েলিটিকে দেখাবে। এবং সেটার প্রতিক্রিয়াও কিন্তু ওই যে নাসিরনগরের মতন নানাভাবেই হবে। কে করেছে না করেছে সেটা প্রশ্ন পড়ে। মুহূর্তের মধ্যে আমি হয়তো হয়ে যাবো জঙ্গি, মুহূর্তের মধ্যে একজন ভালো মানুষ হয়ে যাবে হয়তো হচ্ছে টেররিস্ট, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে যে হয়তো জানা যাবে যে আসল ঘটনা হয়তো এটা ছিল না, অথবা কখনো সেই সত্য হয়তো আমাদের সামনে আসবেই না। ঠিক আছে, তার মানে এখন আসলে শুধুমাত্র আমরা যে রিসিভিং এন্ড তা না, আমরা নিজেরা যথেষ্ট ডিসরাপশন ঘটনার মতন কন্টেন্ট ক্রিয়েট করছি। এই যেটা নিয়ন্ত্রণ আসলে কারো হাতে নেই, যেটা রোমেল ভাই একটু করে বলছে, এই জিনিসটার নিয়ন্ত্রণ আসলে কারো হাতে নাই। এটা হচ্ছে যে আমরা তাহলে এটাকে কিভাবে রেগুলেশনের মধ্যে আনবো? রেগুলেশন আনার আগে আমাকে বুঝতে হবে যে এই যে পড়া বাস্তব, এই যে কম্পার্টমেন্টালাইজড রিয়েলিটি অথবা প্যারালাল রিয়েলিটি এটা আছে, এবং এটা যে সত্য তা না, এটার অনেকগুলো ভার্সন আছে। সেই জিনিসটা মাথায় রেখে আসলে আপনার আমার যে স্ট্র্যাটেজিগুলো, এটা যদি এখন ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের আইনি পর্যায়ে পর্যন্ত এই স্ট্র্যাটেজিগুলো সাজাতে হবে। না হলে যেটা হবে যে আমরা শুধুমাত্র এই টেক প্ল্যাটফর্মগুলোর হাতের পুতুল হয়ে থাকবো, তাদের কলোনিয়ালাইজেশনের শিকার হব, এবং তারা এই স্ট্রাকচারের মধ্যে যেহেতু আমি যত বেশি ঢুকবো, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস মেনেই নিজেকে সারেন্ডার করে নিজের স্বাধীনতা এবং যে মুক্তি এগুলিকে সব জলাঞ্জলি দিয়েই তাদের কাছে মাথা নত হয়ে থাকতে হবে। আর কোনো প্রশ্ন থাকলে কারণ না, প্রশ্ন না, মন্তব্য। আচ্ছা, প্যালেস্টাইন ইস্যুটা একটু টাচ করি। প্যালেস্টাইন ইস্যুতে কি ঘটেছে এখন? এই যে ল্যাভেন্ডার, এই হ্যাঁ এত গসপেল, এগুলো আর কিছুই না। এই যে টেকনোলজিগুলোর এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে সফটওয়্যার আর একটা হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার তো আছেই, যেগুলো মনে করেন ড্রোন আছে। শুধু এইটাই না, মনে করেন যে কোনো একজন সাংবাদিক কোনো একটা এলাকার টিভি ফুটেজ অথবা একটা স্থির চিত্র নিয়েছে, সেটা আমার মনে করেন ওয়েবসাইটে আছে, ওইখান থেকেও কিন্তু ডিটেক্ট করা পসিবল, স্যাটেলাইটের চিত্র, ড্রোনের চিত্র এবং ওই সাংবাদিকের চিত্র, যে এটা কোন এলাকা, কোন লোকেশন, কোন ব্যক্তি। এবং এভাবে কিন্তু এখন খুঁজে খুঁজে গাজার ভিতর হামাসের যারা নেতা অথবা কর্মী, তাদেরকে কিন্তু টার্গেটেড কিলিং করা হচ্ছে, এবং এটাকে আমরা বলি প্রিসিশন অ্যাটাক। একদম প্রিসাইজলি অমুক ঘরের অমুক জায়গায় অমুক ব্যক্তিকে কি করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। কিভাবে? মনে করেন যে কোনো একটা ঘরের ভিডিওর মধ্যে একটা ভয়েস ছিল, ওই ভয়েসটা অমুক ব্যক্তির ভয়েসের সাথে মিলে, অ্যালগরিদম কিন্তু এগুলোকে ডিটেক্ট করতে এখন কিন্তু সমর্থ। অথবা মনে করে শুধু এইটাই না, অবস্থাটা এমন পর্যায়ে গেছে, আমি হিউম্যান রাইটস ওয়াচের একটা রিপোর্ট পড়ছিলাম যে এআই টেকনোলজি কত প্রিসিশন লেভেলে চলে গেছে। আপনার এমন টেকনোলজি আছে যেটার দ্বারা দেয়ালের ওই পাশে কী ধরনের কেউ চলাচল করছে কিনা সেটা কী করা যায়, স্ক্যান করা যায়। এখন শুধু স্ক্যান না, ওই ব্যক্তির দেহ গঠনটা কীরকম এবং সেই দেহ গঠনটা কোন হামাস নেতার দেহ গঠনের সাথে মিলে, সেটা পর্যন্ত রিয়েল টাইম লাইভ কি করা হচ্ছে, অ্যানালাইসিস করে ড্রোন থেকে আপনার এই মিসাইল অ্যাটাক করা হচ্ছে। আপনি বুঝেন, মানে এটা একটা রূপকথা, পুরো সাইফাই মুভি। ড্রোন যাচ্ছে, মনে করেন হামাসের কোনো একজন ব্যক্তি তার পরিবারকে নিয়ে হয়তো একটা দেয়ালের ওই পাশে আছে, ইনফ্রারেড অথবা কি যে সেসব টেকনোলজি আছে যেটা দিয়ে স্ক্যান করে ওই ব্যক্তির দেহ গঠনের সাথে হামাসের অমুক নেতার দেহ গঠনের মিল আছে। এবং আমাদের আগে মনে করেন 5 বছর আগে 3 বছর আগের ইনফরমেশন ছিল যে সে এই এলাকায় ঘোরাঘুরি করে, এরকম কয়েকটা ডিফারেন্ট ডাটা পয়েন্ট মিলিয়ে আমরা ওই ঘরে কি করে দিলাম, মিসাইল অ্যাটাক করে দিলাম। কিন্তু সেই ব্যক্তিত্ব শুধু মরলো না, সাথে তার বাচ্চাটা, তার ওয়াইফ, তার বাবা মা সহ মারা গেল। এটা সিম্পলি গণহত্যা ছাড়া আর কিছুই না। কিন্তু সেই গণহত্যাটা কিসের মাধ্যমে হচ্ছে? এই যে আপনার এই যে সার্ভেলেন্স কলোনিয়ালিজম বলেন আর সার্ভেলেন্স ক্যাপিটালিজমের সবচেয়ে ব্রুটাল, নৃশংস, ভয়ানক এই রূপটা আমরা এই ইয়াতে দেখতে পাচ্ছি, এই প্যালেস্টাইন ল্যাবরেটরিতে দেখতে পাচ্ছি। তার মানে আমি যদি এইভাবে এখন বলি, ভুল হবে না যে এই সার্ভেলেন্স ক্যাপিটালিজম অ্যান্ড সার্ভেলেন্স কলোনিয়ালিজম অথবা ডাটা কলোনাইজেশনের ল্যাবরেটরি হচ্ছে এখন প্যালেস্টাইন। ল্যাভেন্ডারের আরো বড় বিপদ যেটা দেখলাম সেটা হচ্ছে ওই যে ভাই যেটা বলছে না, স্ক্যান করতেছে এবং ডিটেক্ট করতেছে। এখন আপনাকে বললো যে ওই যে এআই আপনাকে সিগন্যাল দিল যে অমুকে হামাস নেতা, এখন কন্ট্রোল রুম থেকে কিন্তু বলতে হবে না ওকে মারো, এআই নিজেই সিদ্ধান্ত নিয়ে নিজেই মেরে ফেলতেছে ইনস্ট্যান্ট, ওই মুহূর্তে মেরে ফেলতেছে। শুধু ওরা, আমি যে ল্যাভেন্ডার নিয়ে যে ইসরায়েলি একটা
পোর্টাল +972 ম্যাগ, এটার আমি একটা ইয়ে দিছি, ওরা 2টা রিপোর্ট করছে। মানে আমার মনে হয় যে এগুলো গ্রাউন্ড ব্রেকিং রিপোর্ট হিসেবে সামনে আরও পড়বে। একটা হচ্ছে এই যে আজকে দিছে ল্যাভেন্ডার নিয়ে, আরেকটা দিছিল ওরা বলছে এটাকে মাস অ্যাসাসিনেশন ফ্যাক্টরি, এই যে গাজায়। তো এইখানে ওরা দেখাইছে যে টার্গেটকে কীভাবে সর্ট আউট করা হয়, পুরো মানে ডিটেইল আপনারা দেখে নিন। সো এটা মানে ডেঞ্জারাস। এটা ওখানে একজন ইসরায়েলি কন্ট্রোল রুমে বসে থাকে এরকম একজন লোক বলছে যে আমরা যখন কিনা ওই এআই শনাক্ত করলো যে অমুকে হামাস নেতা অমুক ঘরের মধ্যে আছে, অমুক বিল্ডিংয়ের অমুক ফ্লোরে অমুক জায়গায় আছে, এআই এইটা কন্ট্রোল রুমে জানানোর পরে শুধুমাত্র 20 সেকেন্ড সময় নেয় ওরা, এই মানে কন্ট্রোল রুমে যারা বসে আছে সেই 20 সেকেন্ডটা হচ্ছে এটা কি পুরুষ নাকি মহিলা এটুকু। কারণ মহিলাদের মেরে ফেলার রেট কম, পুরুষদের মেরে ফেলার রেট বেশি, কারণ পুরুষরা টেরোরিস্ট। তো এই 20 সেকেন্ড শুধু এটা। এখন আসলেও কি ওর ঠিক মতো দিতে পারলো কি না, মানে ওই 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 যে ডিটেকশনটা ঠিক আছে কিনা এগুলো কিন্তু দেখা হয় না। এবং দেখা গেছে যে 15 to 20% হচ্ছে আপনার মানে রং অ্যাসেসমেন্ট আছে, এরকম অনেকগুলো ব্যাপার আছে। আপনার ওই দুটো রিপোর্ট দেখে নিন, এটা ভয়াবহ। আমি আরেকটা প্রশ্ন তুলে আপনাদের কাছে যাই, এটা ইয়ের বিষয় না, এই ইসরায়েল প্যালেস্টাইন বিষয় না। এই প্রসঙ্গে একটু আমি বলতে চাই। জি জি প্লিজ প্লিজ। এখানে পুরো ব্যাপারটার পিছনে মানে এআই পারমিশন ছাড়া করছে তা কিন্তু না, পারমিশনটা সবাইকে মেরে ফেলে আগেই দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে মানুষের ডিসিশন বেসিক্যালি, এটাই বলতে চাচ্ছিলাম। ঠিকই, মানে দেয়া আছে ওইটা এআই কে যে তোমার আর বারবার আমার কাছ থেকে নিতে হবে না, কিন্তু আগেই দেয়া আছে। তুমি যদি শনাক্ত করতে পারো তাহলে তুমি মেরে ফেলবা, মানে ড্রোন হামলা করবা। হ্যাঁ ভাই, এখানে জাস্ট একটা ইয়া দিচ্ছি, এই যে এআই জানলো কিভাবে যে অমুক হামাস, এআই জানলো কিভাবে যে XYZ হামাস নেতার দেহের গঠন এরকম। মনে করেন সেই হামাস নেতা কোনো এক সময় মনে করেন যে কাতারে ঘুরতে গিয়েছিল, মনে করেন যে সিঙ্গাপুরে ঘুরতে গিয়েছিল, সাউথ আফ্রিকাতে ঘুরতে গিয়েছিল। তো সাউথ আফ্রিকান, সিঙ্গাপুরিয়ান অথবা কাতারিয়ান ইমিগ্রেশন অথরিটির কাছে তো তার বায়োমেট্রিক ফুটপ্রিন্ট আছে, তার ছবি আছে, তার পিকচার আছে। আজকাল কিন্তু আপনারা যে গভর্নমেন্টরা কিন্তু একজনের সাথে কি করে, ডাটা শেয়ার করে। তার মানে এখানে এথিক্যাল বিষয়। হয়তো সিঙ্গাপুরিয়ান গভর্নমেন্ট বলছে আমি তো বম্বিং করছি না, আমেরিকান গভর্নমেন্ট বলছে আমি তো বম্বিং করছি না, এত ইসরায়েলি গভর্নমেন্ট বম্বিং করছে। কিন্তু ডাটা পয়েন্ট যে ওয়ান অফ দ্য সোর্স হয়তো সাউথ আফ্রিকা ছিল, সাউথ কোরিয়া ছিল, সিঙ্গাপুর ছিল, সেই ডাটা কিন্তু কেউ নিচ্ছে না। তার মানে এই মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার পেছনে যে সম্মিলিত দায়টা আছে সেটা নিয়ে আমরা আসলে প্রশ্ন তুলছি না। সরি। আচ্ছা, কিছুদিন আগে আমি দেখলাম ওরা কোনো একটা ইউটিউব চ্যানেলে হবে, ওখানে আলোচনা করা হচ্ছে যে হামাসকে কিছুতে নির্মূল করা সম্ভব না, একেবারেই না। এবং হামাসের ব্যাপারে বলা হচ্ছে এটা একটা পলিটিক্যাল কনসেপ্ট বা একটা আইডিওলজি। এটা কেন? আচ্ছা, আমার কোশ্চেনটা ওই ট্যাগ কোম্পানি রিলেটেডই। সো আমরা যে ডিসকাশনগুলো করছি ওইখানে মানে একটু আপসাভাবে আসছে ওইটা। যেমন আমরা কিন্তু বিজনেস নিয়ে কথা বলি না, আমরা যখনই বলতেছি যে ওরা আমাদের ডেটা নিয়ে আসলে ওরা নানান কাজকর্ম করতেছে। সো এইখানে যেটা আসলে গোড়া, এইটা কিন্তু আসলে বিজনেস। তারা আসলে চ্যারিটি করতেছে না, অন্য কিছু করতেছে না, দে আর ডুইং এ রিয়েল বিজনেস। সো বিজনেসের জন্য আমরা যদি এই ট্যাগ কোম্পানিগুলোর যেটা থেকে ওদের মোস্ট রেভিনিউ আসে, যেটাতে ওরা মোস্টলি ডাটা ইউজ করে, যেটাতে ওদের টোটাল রিসোর্স সবচেয়ে বেশি এফোর্ট দেয়, সেটা হলো ওদের অ্যাডসেন্স ডিপার্টমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট। সো আমার কোশ্চেন যেটা বা যে থটস আমি আপনাদের থেকে জানতে চাই সেটা হলো যে মানে কারেন্টলি ওরা যে ডেটা নিচ্ছে বা আলটিমেটলি যা যা করতেছে, সো এইখানে আসলে এটা ওদের মানে অলমোস্ট ওদের বিজনেসের সাথে টোটালি কানেক্টেড। সো মানে যদি আসলে আমরা আলটিমেটলি এন্ড ইউজার, আমরা কি করতেছি, আমরা ওদের প্রোডাক্ট ইউজ করতেছি, আনন্দে থাকতেছি, এবং আলটিমেটলি আমরা কি করতেছি, আমাদের ডেটা দিচ্ছে ওদের অ্যাজ এ রিটার্ন। আমরা আসলে ফ্রিতে ইউজ করতেছি ওদের প্রোডাক্ট, সেটার পিছনে ওদের বিলিয়ন ডলার খরচ হচ্ছে। সো আমার কোশ্চেনটা হলো যে মানে রাদার মোরাল গ্রাউন্ডে এখানে অনেক কোশ্চেন আছে, কিন্তু আমরা ব্যাপারটা এমন একটা সিচুয়েশনও যে আমরা যদি ফ্রিতে ওদের প্রোডাক্টগুলো ইউজ করতে যাই, আমরা অবশ্যই ওদের আমাদের ডেটা দিতে হবে। কারণ আমাদের ডেটা দিয়ে ওরা কি করে, ওরা আলটিমেটলি আমার দৈনন্দিন যে আমি যা যা চাই সেটা ওরা বুঝে আমি আসলে কি কিনতে চাই। আলটিমেটলি দেয়ার ইজ বাইং অ্যান্ড সেলিং। সেই অ্যাডগুলো আমার দেয়, আমি আলটিমেটলি ওই অ্যাডে ক্লিক করে আমি দেখা গেছে যে আমার পছন্দের প্রোডাক্ট কিনি, যার দ্বারা ওই কোম্পানি আসলে ওদেরকে টাকা দেয়, যে রেভিনিউতে ওরা আলটিমেটলি গ্রোয়িং এ লট। সো দ্যাটস দ্য বিজনেস দেয়ার ইজ সেখানে চলতেছে। সো এখানে আমার কোশ্চেন যেটা সেটা হলো যে যদি আমরা মানে এখানে আসলে অপোজিট কি হইতে পারে, যে আমরা ডেটা দিলাম না, তাহলে তো আমরা ফ্রিতে ইউজ করতে পারবো না। সো এই ব্যাপারে আপনাদের থট কি?
2030-এর কথা যে বললেন ওইটা যদি একটু বলতেন আর কি। এটা হলো সার্ভেলেন্সের যে কথাটা বলতেছেন, হ্যাঁ এই সার্ভেলেন্সের যে কথাটা বলতেছেন যে বাংলাদেশে ধরেন আমরা যারা মনে করি যে এই পরিবর্তনটা দরকার, রেজিমের পরিবর্তন দরকার, হ্যাঁ এখন রেজিম তো হচ্ছে সারাক্ষণ সার্ভেলেন্স করতেছে আমাদের এবং আমাদের ডিভিশন করে ফেলতেছে, অথবা আমাদেরকে ডিজার্ভ করে ফেলতেছে, অথবা আমাদের এঙ্গেজমেন্টটা ধরেন হঠাৎ করে দুর্নীতির দিকে নিয়ে যেতেছে, দেশের পরিস্থিতি যাই থাক, ঠিক আছে। তো ওই জায়গায় আমরা আমাদের রোলটা কি হওয়া উচিত এটা একটু আমার জানার আগ্রহ আছে। আজকের পাঠচক্রের জন্য সবাইকে অভিনন্দন। আমি দীর্ঘদিন থেকে দূর থেকে দেখি এবং চিন্তায় তো অবশ্যই আন্দোলন তৈরি করে আর কি, এবং শুধু তাই না সারা বাংলাদেশে কিন্তু একটা নতুন চিন্তার একটা ঢেউ তৈরি হয়েছে আর কি, যে কারণে কিন্তু ওই যে মতিউর রহমান, আবুল মোমিনরা কিন্তু মার্জিনালাইজ, এবং এই যে তথাকথিত প্রগতিবাদী যারা বুদ্ধিজীবী আছে তারা কিন্তু মার্জিনালাইজ, এবং বইমেলাতেও কিন্তু তাদের বই বিক্রি কমে আসছে। আজকে কিন্তু নতুন যে তরুণরা যে প্রকাশনা করছে এবং নতুন যে চিন্তা চর্চা করছে এইটার প্রতি মানুষের আকর্ষণটা বাড়ছে, এটা একটা পজিটিভ ব্যাপার। এবং আজকের আলোচনায় খুবই চমৎকৃত হয়েছি যে নতুন পৃথিবী যে জায়গায় গেছে আর কি সেটা সম্পর্কে জানতে পারলাম আর কি। কিন্তু ঘটনা হচ্ছে বাংলাদেশের আলোচনাটা আসে নাই, বাংলাদেশ নাই, বাংলাদেশ কিন্তু একই ক্রাইসিসের মধ্যে আর কি, এবং ভারতও ওইভাবে আসে না, একটু করে টাচ করছে, তুষার প্যাগাসাসের কথাটা বলছে মাত্র, কিন্তু এছাড়াও কিন্তু আরও অনেক কিছু ঘটতেছে আর কি সার্ভিলেন্সের জায়গা থেকে, সেইটা আসে নাই, বাংলাদেশ নাই। কিন্তু ঘটনাটা হচ্ছে সমস্যা তো আমরা বাংলাদেশের মধ্যেই আছি, আর হচ্ছে যে প্রান্তিক পর্যায়ের অবস্থা খুবই খারাপ, অর্থাৎ যে হ্যাঁ প্রান্তিক অবস্থা বলতে কি সাধারণ মানুষ এই আলোচনাগুলো থেকে দূরে, আলোকবর্ষ দূরে, 2-1 মাইল দূরে না, এই যোগাযোগটা তো আপনারাই ঠিক করবেন আর কি। যেমন হচ্ছে যে ফরওয়ার্ড ভাইরা তারা বিভিন্ন চ্যানেলে করছে, বিকল্প চ্যানেলগুলো ইউজ করছে, এটাই সাফিসিয়েন্ট না। কিন্তু যদি একটু প্রান্ত পর্যায়ে যাওয়া যেত এইটা একটা, আর বুদ্ধিভিত্তিক চর্চা দিয়ে তো বেশি দূর যাওয়া যায় না, আসলে যেটা দরকার সেটা হচ্ছে রাজনীতি। যদিও আজকে পুরো আলোচনাটা আমার কাছে একটা রাজনৈতিক আলোচনার মুহূর্তেই গেছে, রাজনীতির বাইরে না, কিন্তু আসলে আমরা যেটা করতে যাচ্ছি যে ক্যাপিটালিজম, সার্ভিলেন্স ক্যাপিটালিজম এবং ডেমোক্রেসির তো সমস্যা সারা পৃথিবী জুড়ে, বাংলাদেশে আরও ব্যাপক। তা এখন ঘটনা হচ্ছে এর বিরুদ্ধে লড়াইটা তো আসলে পলিটিক্যালি হবে, এবং আজকের আলোচনা আসলে পলিটিক্যাল আলোচনাই আর কি। কিন্তু এটা কিভাবে গণমানুষের কাছে নিয়ে যাওয়া যায়, গণ আন্দোলনের কথাও আসছে, গণমানুষের কথাও আসছে, কিন্তু ঘটনাটা যে আসলে এটা তো বলা হচ্ছে আর কি। আমরা সেই 60-70 দশক থেকে কিন্তু গণমানুষের কথা শুনে আসতেছি, এই ধরনের অধ্যয়ন চক্র, এই ধরনের পাঠচক্র খুব কষ্ট করে হতো আর কি। আহমেদ শরীফরা করছেন, বদরুদ্দিন নমররা করছেন, লেখক শিবিররা ব্যাপকভাবে করছে আর কি। কিন্তু ঘটনাটা হচ্ছে গণমানুষকে কিন্তু আসলে এখন গণমানুষের কাছে যাওয়া এবং গণমানুষের কাছে এই চিন্তার ঢেউটা নিয়ে যাওয়াটা কিন্তু খুব কঠিন, এবং তাকে সম্পৃক্ত করা। আমরা যেহেতু মাঠ পর্যায়ে কিছু অ্যাক্টিভিটি করি, ফলে আমরা বুঝতে পারি যে মানুষ কিন্তু খুব ভীষণভাবে বিমুখ হয়ে পড়ছে আর কি। আর এই বিষয়গুলো কিন্তু আসলে তার জানার বাইরে। আজকে যেমন অনেক বিষয় জানলাম, এবং আমি কিন্তু খুব শিহরিত যে আসলে অনেক কিছু শোনার পরে মানে লোম স্থির থাকে না আর কি, লোম হয়ে যায় আর কি। তো এই পরিস্থিতি হলো আমার একা ব্যক্তির, এবং দীর্ঘ কি আমার এই প্রথম শুধু এইখানে আসা আর কি, আমি এর আগে আসি নাই, দূর থেকেই যতটুকু ফলো করা আর কি। কিন্তু আসলে সাধারণ মানুষ কিন্তু খুব বিচ্ছিন্ন অবস্থায় আছে, একটা বিচ্ছিন্নতার মধ্যে আছে, ওই যে কম্পার্টমেন্ট করে রাখা এবং ওই যে মিডিয়াগুলোর প্রভাব এগুলো। কিন্তু পরিস্থিতি কিন্তু পজিটিভ। আজকে কিন্তু এই ধরনের আলোচনায় চিন্তাগুলো এবং এই যে নতুন যে পলিটিক্স, নতুন যে পৃথিবী, এইটা কিন্তু মানুষ জানতে যাচ্ছে, এছাড়া উপায় নাই। এবং এটা যে পরিবর্তনের যে জায়গাটা, এই জায়গাটায় যুক্ত হতে চাচ্ছে আর কি, নানানভাবে যুক্ত হবে, কিন্তু এইটা দরকার। আজকে তো খুব মানে ওই যে শাহরিয়ার কবিররা
আমি যাদের বলছি আর কি, আপনারা জানেন সবাইকে, এরা কিন্তু আসলে ঘৃণিত হয়ে গেছে এবং একদম প্রান্ত পর্যায়ে কিন্তু মানুষ জানে। কিন্তু একটা রিক্সা পুলার সেও কিন্তু একটা কৃষকও কিন্তু পলিটিক্যাল। আমার দেশে কিন্তু পলিটিক্যাল ঐতিহ্যের ভিতর দিয়ে কিন্তু মানুষের একটা শিক্ষা আছে, ইতিহাসের ভিতর দিয়ে একটা শিক্ষা আছে। আমি দেখছি খুব মানে সাধারণ মানুষের কিন্তু সচেতন। এবার দেখেন যে ভোটে কিন্তু তার উপস্থিতি নাই, উপজেলায় এসে আরও কমে গেছে আর কি। এইটা তো সে আসলে পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে যাচ্ছে না, কিন্তু আমাকে তো তাকে নিয়ে আসতে হবে, পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে নিয়ে আসতে হবে, তাকে পলিটিক্যাল সাইজ করতে হবে এবং রাজনীতিকরণ করতে হবে আর কি। এবং গণতান্ত্রিক যে লড়াইটা বাংলাদেশে একেবারে জিরো, ফেসিবাদ 7ই জানুয়ারির পরে আরও পাকাপোক্ত হয়েছে। এটা বিরোধী দলের ব্যর্থতার একটা বড় ব্যাপার। আপনার প্রধান বিরোধী দল বিএনপি আপনার লাস্ট যেটা রাজনৈতিক একটা প্রোগ্রাম করলো, সেটা এক দফা দাবি, সেটা হচ্ছে খালেদা জিয়ার মুক্তি, আর কিছু নেই। আমি খুব হতাশ হয়েছি। তো এখন এই যে দেখেন যে এই যে পরিস্থিতি কোথায় যাচ্ছে, এবং তারা কিন্তু ওই যে মেরুদণ্ড খুলে দিয়ে রাজনীতি করতে যাচ্ছে, যা আর হচ্ছে সম্ভব আর কি। এই যে এগুলো কিন্তু সূচনা পর্ব আর কি, হতাশ হওয়ার কিছু নাই, আমি কিন্তু হতাশ করছি না। আচ্ছা, আমি এখানে শেষ করলাম।